মা, তোমরা কি পাগল হয়ে গেল? তোমরা কিভাবে পারছো বাড়ির কাজের মহিলা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে? আমি তো তোমাদের একমাত্র আদরের মেয়ে, তাই না? আমাকে তোমরা কি পাইছো? আমি কোনো কাজের মহিলার ছেলেকে বিয়ে করতে পারবো না। সে নিজেও আমাদের বাড়িতে কাজ করে। তোমরা কিভাবে পারবে মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে? মানুষকে কিভাবে বলবে তুমি যে তোমার আদরের মেয়েকে কাজের লোকের সাথে বিয়ে দিচ্ছ? তখন মান সম্মান কি যাবে না? অরিতের কথা শুনে তার মা আমেনা বেগম চুপ হয়ে গেল। তিনি কি বলবে বুঝতে পারছে না। তার মনে এক আকাশ বিশাল মন খারাপের বিরহ আর কষ্টের সুবিশাল কালো মেঘ জমেছে। সেই কালো মেঘ হতে চোখের কোণা দিয়ে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়েছে। তবুও তিনি নিরুপায়। দোষটা যে তাদের এমনটাও ভাবা যায় না। দোষ অরিত্রিরও আছে। অরিত্রি বিছানার উপর থেকে দামি বেনারসিটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরের উপরে। আমেনা বেগম তখনও চুপ। মেয়েটা কেঁদে কেঁদে চোখ দুটো লাল বর্ণ করে ফেলেছে, কিন্তু তবুও তার কথা শোনার জন্য কেউ নেই। আমেনা বেগম নিজেকে শক্ত করে শাড়িটার কাছে যায়, বিছানায় উঠিয়ে অরিত্রির হাত ধরে। গম্ভীর গলাতে আমেনা বেগম বলল, রাগ দেখাচ্ছিস কেন? তোর মতো মেয়েকে সে ছাড়া আর কে বিয়ে করবে? তবুও তোর বিয়ের দিনেই সে বিয়ে করতে রাজি হয়েছে। অন্য কোনো ছেলে হলে কখনোই তোকে বিয়ে করতো না। তাই চুপচাপ তোর বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিলে তোর জন্যই ভালো। দরকার হলে আমি মরে যাব, তবু আমি ওই ছোট লোক গরিব কাজের ছেলেকে কখনো বিয়ে করব না। চলে যাও রুম থেকে, আমার মরা মুখ দেখবা। যাও বলছি। সময় হয়ে গেছে। তোর বাবা আসার আগে আয় তোকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিই। মানুষজন কম আছে, বিয়েটা ঠিকঠাক ভাবে হতে হবে। মিডিয়ার লোক কিন্তু এখনো জানে না। সাব্বিরের পরিবারের লোক আসার আগে যা বলছি কর। অরিত্রি বসা থেকে উঠে দাঁড়ালো, তার মায়ের পা জড়িয়ে ধরে। আমিনা বেগম চোখ বন্ধ করে নেয়। অরিত্রি ফুপিয়ে কাঁদতে থাকে। মা, তোমার পায়ে পড়ি, আমাকে ওই গরিব খ্যাত ছোট লোক কাজের মহিলার ছেলেকে তার সাথে বিয়ে দিও না। আমাকে নিয়ে সমস্যা তো, আমি সব ঠিক করে নেব। আমাকে আমার মতো বিয়ে করতে দাও প্লিজ। মা, কথা শোনো একবার। চুপ কর, পা ছাড় আমার। এমন একটা কাজ করেছিস তুই, এখন বলছিস তুই সব ঠিক করে নিবি? কি পাইছিস? হ্যাঁ, তোর যেমন নিজেকে খেলনা মনে হয়, আমাদেরকেও কি তোর খেলনা মনে হচ্ছে? যা করেছিস তুই, তার জন্য তোর বাবা এইটাই করছে। তোর সাপোর্ট করতাম সব কিছুতেই। তোর জন্য আমার কত কথা শুনতে হয়েছে জানিস? তোর বাবাকে সাব্বিরের বাড়ির লোকেরা কত কথা শোনালো। এরপরেও কি তুই বলছিস ঠিক করে নিবি? কেন করেছিস এমন? একবারও কি আমাদের কথা ভাবলি না? অরিত্রি চুপ হয়ে যায়। সে এখন বুঝে গিয়েছে কোনোভাবে সে তার বাবার সিদ্ধান্ত বদলাতে পারবে না। আমিনা বেগম বসা থেকে উঠে দাঁড়ালো। এমন সময় অরিত্রির ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নিবিড় ফোন করেছে। অরিত্রি ফোনটা ধরতে যাবে, তার আগেই আমিনা বেগম ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। ফোনটা স্পিকারে দিতেই ওপাশ থেকে নিবিড় বলে, অরিত্রি, সবকিছু ঠিক আছে, আমি কিন্তু রেডি। এবার আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না। আমি তোমাদের বাসায় আসছি। দেখো বাবা, অরিত্রীকে ভুলে যাও। তোমরা যা করেছো তাতে তোমরা কি ভেবেছো যে এক হতে পারবে? অরিত্রীর বাবাকে চিনো না, তিনি যেমন নরম তার থেকে বেশি জেদ। তোমাদের কয়েকদিনের ভালো লাগার কাজকে তিনি কখনোই মেনে নিবে না। জিদ করে অরিত্রীকে এখনই বিয়ে দিচ্ছে। দয়া করে এখানে এসে আর সিন ক্রিয়েট করবা না। আমি তোমাকে আগেও বলছি, অরিত্রীর বাবা কখনো সম্পর্ক মেনে নিবে না। নিজের জিদকে সবসময় তিনি এগিয়ে রাখে। তিনি চাইলে বড়লোক ঘরের সুদর্শন ছেলেকে অরিত্রীর বর বানাতে পারে, কিন্তু তার জিদ চেপেছে তোমাদের কাজের ওপর। তোমরা যা করেছো সেটার শাস্তি অরিত্রী পাচ্ছে। কাজের ছেলের সাথে তার বিয়ে হবে এখন, এটাই তার সিদ্ধান্ত, যেটা অরিত্রীর জন্য শাস্তি। ফোন রাখো। আমিনা বেগম ফোন কেটে দিয়ে বন্ধ করে দেয়। অরিত্রি ফোনটা নিতে চেয়েও পারে না। আমিনা বেগম ফোনটা নিজের কাছে রাখে। তারপর অরিত্রির হাত ধরে তাকে দাঁড় করিয়ে শাড়ি পরানো শুরু করে। অরিত্রি আর কোনো কথা বলে না, চুপচাপ সে ফুপিয়ে কেঁদে চলেছে।
অরিত্রী চোখ বন্ধ করে। আর এই কদিনের সব ঘটনা সে কল্পনা করতে থাকে। নিবিড় হলো অরিত্রীর বয়ফ্রেন্ড। অরিত্রী হলো বাংলাদেশের একজন বড় বিজনেসম্যানের মেয়ে। অরিত্রীর বাবা মেহরাব সাহেব একজন টপ বিজনেসম্যান। অরিত্রীর পরিবারটা একান্নবর্তী পরিবার। তবে অরিত্রী তার মা বাবার একটা মাত্র সন্তান। বড্ড আদরে বড় হয়েছে সে। সোনা চামচ মুখে নিয়ে বড় হয়েছে বলা যায়। তার বাবার থেকে আমিনা বেগম তার মেয়েকে অনেক বেশি আদর করত। কিন্তু মেয়েটা যে বকে যাবে কে জানতো। দেখতে তো অরিত্রী সুন্দরী বটেই, সাথে রূপ, টাকা, ক্ষমতা নিয়ে বেশ অহংকারও আছে তার। মেহরাব সাহেব তার বিজনেস পার্টনার আকাশের ছেলে সাব্বিরের সাথে অরিত্রীর বিয়ে ঠিক করে। সবকিছু ঠিক ছিল, বিয়ে অরিত্রী করতে পারবে না সেটা তার মাকে বলেছিল, কিন্তু তার মা কিছুই করতে পারেনি। অরিত্রীর বাবাকে বলেছিল, মেয়ে তো সাব্বিরকে বিয়ে করতে চায় না, সে একজনকে ভালোবাসে। এসব ভালোবাসা বিয়ের আগে দুই একটা থাকে, সবকিছু ধরতে হয় না, মতো করেই দেবো। এসব নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। হয় মেয়েকে বোঝাও, নয়তো আমাকে আরও কঠোর করতে হবে। সম্পর্কটা আমার জন্য খুবই প্রয়োজন। আর তাছাড়া সাব্বির ছেলেটা দেখতেও বেশ, আবার স্টাইলিশ। আকাশ সাহেবের সাথে আমি একটা প্রজেক্টে কাজ করছি। সেই প্রজেক্টে আকাশ একা নিতে চায়, যেটা আমি হতে দেব না। প্রজেক্ট আমার চাই, সাথে সেটা সঠিক কমপ্লিটেও লাগবে। এই জন্য বিয়েটা জরুরি। আমি বিজনেসম্যান, আমাকে ডমিনেট করা সহজ নয়। যাও সামনে থেকে। মেহরাব সাহেবের কথা শুনে আমিনা বেগম হা হুতাশ করলেও কাজ হয় না। অরিত্রীকে সবকিছু বলে। অরিত্রী এসব শুনে পাগলামি শুরু করে দেয়। এভাবে কয়েকদিন চলে যায়। এর মধ্যে বিয়ের কার্ড ছাপানো হয়, তারিখ ঘোষণাও করা হয়। সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ বিয়ের আগের দিন রাতে সাব্বিরের মা বাবা সহ পরিবারের অনেকেই মেহরাবদের বাড়িতে আসে। মেহরাব আর আমিনা বেগম তখন বসেছিল। হঠাৎ এভাবে ছেলে পক্ষের আগমনে কিছুটা ভ্যাবাচাকা খান তারা। তবে হেসে আকাশদের স্বাগত জানাতে গেলে তখনই আকাশ বলে, আপনার সাথে আমরা ভদ্রতা দেখাতে আসেনি, বসে গল্প করতেও আসেনি। আপনি যেটা করেছেন সেটা আপনাকে মনে করে দিতে এসেছি মেহরাব সাহেব। কি হয়েছে এভাবে কথা বলছেন যে? আপনার সাথে এখনো ভদ্রতা রেখে কথা বলছি, এটাই তো অনেক। কি হয়েছে বলেন তো? এভাবে না বলে হুট করে আসলেন। আগামীকাল বিয়ে, আপনারা কিছু বললে বসে কথা বলি। আপনি আমাদের কি জোকার পেয়েছেন? আপনার মেয়ে যেমন অসভ্য, বেয়াদব আর বেশরম, আপনি তো কম যান না। আপনাদের উচিত রাস্তায় দাঁড় করিয়ে জুতার মালা পরিয়ে সবগুলোকে অর্ধনগ্ন করা। মুখ সামলে কথা বলুন। সম্পর্ক করতে যাচ্ছি, তার মনে এই নয় যে আপনাদের সব কথা শুনতে বাধ্য। সাবধানে কথা বলুন আপনারা। আপনারা সাবধানে কাজ করবেন। আমাদের কি এত লজ্জা শরম বলে কিছু আছে? আমার তো মনে হয় আপনাদের যদি বাইরে নগ্ন করেও রাখা হয় তবু সামনে লজ্জা পাবেন না। বেরিয়ে যান আপনারা বাসা থেকে। আপনাদের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। চলে যান এখনই। কে আসছে আপনাদের অমন বেয়াদব আর খারাপ মেয়েকে বিয়ে করতে আমাদের ছেলের সাথে? যদি আগে জানতাম আপনার মেয়ে এতটা খারাপ, তাহলে আমার ছেলেকে একটা বাজারের বেশ্যার সাথে বিয়ে দিতাম। ছি, বলতে লজ্জা করছে আমার। এখন কি নেকাশ আসছেন? হ্যাঁ, আপনারা কি যাতা বলছেন? কি করেছে আমার মেয়ে? আপনাদের সাথে অনেক ভদ্রতা দেখিয়েছি, বলেন কি হয়েছে? ও, আপনি বুঝি জানেন না? জানবেন কি করে? মেয়ের পেটে যে বাচ্চা আছে সেটা আপনারা জানেন না? আসলে আপনারা জেনে বুঝে আমাদের ছেলের গলায় আপনাদের খারাপ মেয়েকে ঝুলিয়ে দিচ্ছিলেন। 10 জায়গাতে সম্পর্ক করে কার না কার বাচ্চা পেটে নিয়ে সতী মেয়ে সাজিয়ে আমাদের বাড়িতে পাঠাতে চান। ছি, আল্লাহ বাঁচিয়েছে। এমন মেয়ে তো আমি গলা টিপে মারতাম। কি কি বলছেন এসব? আমার মেয়ে এসব করবে? দেখুন, আপনারা যা বলছেন আমরা তা জানি না। মিথ্যা অপবাদ দিবেন না। মিথ্যে বলছি? বিশ্বাস হচ্ছে না? হবে কি করে? একটা বাজারের মেয়ের থেকেও আপনার মেয়ে খারাপ, তাই কথা রাখি বিশ্বাস করছেন না। দেখুন আপনার মেয়েকে, সে ফোন করে আমাদেরকে নিজেই বলেছে। দেখি আপনার মুখ কোথায়। অরিত্রীর মা এখনই আর তোমার মেয়েকে দেখো। মেহরাবের কথা শুনে আমিনা বেগম দৌড়ে যায় মেয়েকে ডাকতে। অরিত্রীকে ডেকে নিয়ে আসে সবার সামনে। অরিত্রী মাথা নিচু করে দাঁড়ায়। মেহরাব সাহেব এগিয়ে আসে অরিত্রীর দিকে। অরিত্রীর দিকে তাকিয়ে জোর গলাতে জিজ্ঞেস করে, মা,
আকাশ সাহেবরা এসব কি বলছে? তুই নাকি তাদেরকে ফোন করে বলছিস তুই প্রেগনেন্ট, তোর সম্পর্ক আছে নাকি কোনো ছেলের সাথে? তার বাচ্চা কি তোর পেটে? অরিত্রী চুপ থাকে, কিচ্ছু বলে না সে। মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অরিত্রী। মেহরাব সাহেব আবার জানতে চায়, কি হলো, কথা বলছিস না কেন? ভয় নেই, আমাকে বল, সত্যটা বল। তুই যে এমন মেয়ে না তাদেরকে বল। যা বলছিলি সেটা মজা করে, ওদের মুখের কথা বন্ধ করে দে মা। অরিত্রী তখনও চুপ থাকে। মেহরাব সাহেব ঘামতে শুরু করে শীতের মধ্যে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার বুকে। নিজেকে সামলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই আকাশ সাহেব বলে, দেখছেন, মুখে কোনো কথা নেই। এই মেয়েকে নিয়ে আবার গর্ব করছেন? ছি, এমন মেয়ে আমার মেয়ে হলে কবে মেরে ফেলতাম। আমার তো মনে হয় সবটা আপনারা জানেন, এখন নাটক শুরু করছেন, তাই না? যেমন খারাপ মেয়ে তেমন খারাপ পরিবারও আপনারা। ওর সাথে তো কাজের ছেলেরও বিয়ে হবে না। কালকে বিয়ে, আপনারা এভাবে সবকিছু গোপন না রাখলেও পারতেন। চলো সবাই, এসব লোকদের সাথে আমরা সম্পর্ক করতে চাই না। আপনি বন্ধু বলে দেখে জানালাম না। প্রজেক্ট নিয়ে বেশি পেঁচাল, আপনার মেয়ের কীর্তি দেশের সামনে ফাঁস করে দেবো বলে দিলাম। কথাগুলো বলে সবাই চলে যায়। বাড়ি ভর্তি লোকজন। সবচাইতে বয়সে বড় কাজের মহিলা মাহিমা দাঁড়িয়ে আছে। সবার মাথা নিচু হয়ে গেছে। আমিনা বেগম এসে অরিত্রীর গালে কষে দুটো চড় বসিয়ে দেয়। তারপর কেঁদে বলতে থাকে, তোর সম্পর্ক আছে সেটা জানিয়েছিলি, কিন্তু তুই যে এত বড় কাজটা করবি কখনো ভাবতেই পারিনি। মানুষ না জানিয়ে বিয়ে করে, আর তুই কিনা বিয়ের আগেই। ছি অরিত্রী, এসব বলতেও আমার মুখে বাজছে। বেশি আদর দিয়েছি বলে সেটার ফায়দা দাম এভাবে পূরণ করলি? নিজের মেয়ের এসব কথা অন্যদের থেকে শোনার আগে মরণ হলো না কেন? মা, আমার কথা চুপ কর। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর মাহিমার কাছে যায়। মাহিমার হাত ধরে তিনি কাঁপা কাঁপা হাতে বলে, বাবা, আমি যখন খুব ছোট তখন তুমি আমার থেকে মাত্র 2 বছর বড়। তোমার মা আমাদের বাড়িতেই কাজ করছে, গ্রাম থেকে এসে। তুমি এখনো আমাদের এখানেই আসো অনেক বছর ধরে। আমার মেয়ে ভুল করেছে, আমি তোমার কাছে একটা জিনিস চাই, দিবে? ওর শাস্তি হবে এটাই। কি চাও ভাই বলো। পাপা, তোমার ছেলে আহনের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। ওরা বলেছে কাজের ছেলের সাথেও বিয়ে হবে না। আমি দেখাতে চাই ওর এই কাজের ছেলের সাথে বিয়ে দেবো আমি। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। ছি ভাই, কি বলো? আমার না থাকবে কেন? তোমরা যা ভালো মনে করে সেটাই হবে। আমার ছেলে কিছু বলবে না। মাহিমার কথা শুনে মেহরাব সাহেব এগিয়ে আসে আমিনার দিকে। আমিনাকে বলে, তোমার মেয়ে কি ভেবেছে? কারো না কার সাথে এসব করে বেরিয়েছে, ভাবছে বিয়ে ভাঙলে ওই ছেলের সাথে বিয়ে দিবে। কখনো না, ওর বিয়ে আমি আমার বাড়ির কাজের মহিলার ছেলের সাথে দেবো। সেও কাজ করে, তার সাথে আমি তোমার মেয়ের বিয়ে দেবো। এটা তার জন্য উপযুক্ত শাস্তি। বিয়ের জন্য সব রেডি করো, কালকেই বিয়ে দেবো। এটা আমার সিদ্ধান্ত। যদি এইটা সে না মানে, তার কপালে অনেক খারাপ আছে। তাকে বাড়ি থেকে বেরও করে দেবো না, তাকে মরতেও দেবো না, কিন্তু কাজের ছেলের সাথে অত্রির বিয়ে হবে। মেহরাব সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অরিত্রী দৌড়ে নিজের রুমে আসে। সারা রাত কেঁদেছে অরিত্রী। আমিনা বেগম রাত থেকেই মেয়ের সাথে। বাড়িতে কারো কোনো ঘুম নেই। মেহরাব সাহেবও ঘুমাতে পারেনি। অরিত্রীকে শাড়ি পরাতে শুরু করে আমিনা বেগম। অরিত্রীর বয়ফ্রেন্ড নিবিড়কে সে ভালোবাসে অনেক। তার ভালোবাসাকে রেখে কিভাবে সে সাবদেরকে বিয়ে করত, তাই তাদেরকে কল করে অরিত্রী সবকিছু বলেছিল। আর সেই জন্যই বিয়েটা ভাঙে। কিন্তু মাঝখান থেকে আবার ঝামেলা হলো মেহরাব সাহেব, যে কিনা বাড়ির কাজের মহিলার ছেলের সাথে বিয়ে ঠিক করে বসে। অরিত্রী না পারছে মেনে নিতে, না পারছে এখান থেকে পালাতে। তবে এখন মেনে নিতে না পারলেও তাকে বিয়ের সাথে সাজতে হবে। অরিত্রী বলে, আমি এই শাড়ি পরবো না। মন থেকে মেনে নিতে পারছি না এই বিয়েটাকে। সেই বিয়ের জন্য আমি কখনো বিয়ের শাড়ি পরবো না। যদি এটাও তোমরা না মানো, আমি এমনি নিজেকে মেরে ফেলবো। আমি যেদিন মেনে নিতে পারবো মন থেকে সবকিছু, সেদিন আমি বিয়ের শাড়ি পরবো। আর সেটা কখনো সম্ভব হবেও না। আমিনা বেগম অরিত্রীকে অন্য একটি শাড়ি পরিয়ে বাইরে নিয়ে আসে। দূরে সোফাতে বসে আছে খ্যাত গরিব কাজের ছেলে আরহান আহমেদ। তাকে দেখলেই অরিত্রীর অনেক রাগ উঠে যায়।
যাকে কিনা সহ্য করতে পারেনি কখনো অরিত্রী, অথচ তার সাথে আজকে ওর বিয়ে হচ্ছে। বাড়িতে কেবল বাড়ির লোক ছাড়া কেউ নেই। অরিত্রীকে অরহনের পাশে বসানো হয়, কাজে আসে। তারপর বিয়ের কাজও সম্পন্ন হলো। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকের মেয়ের সাথে একদম নগণ্য একটা কাজের ছেলের বিয়ে হয়েছে, যেটা পরিবারের লোকেরা ছাড়া আর কেউ জানে না। এমন কিছু খবরের জন্য মিডিয়ার লোক ওত পেতে থাকে, কারণ মেহরাব সাহেব দেশের একজন বড় বিজনেস আইকন। তাকে নিয়ে সব সময় পজিটিভ কিছুই ছাপানো হয়ে থাকে পত্রিকাতে। তার কেরিয়ারে কখনো তিনি মাথা নিচু করে থাকতে হয় এমন কোনো কাজ করেননি। বিরাট বড় কোম্পানি তার, যেখানেও তিনি গর্বের সাথে কাজ করে থাকেন। কিন্তু তার মেয়ে এমন একটা কাজ করে বসেছে, যেটা ভাবলেই মেহরাব সাহেব ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। যেহেতু তিনি বিজনেস আইকন, তার হেটার্সরা থাকবে, আর মেহরাব হেটার্সদের নিয়েই প্রজেক্ট ডিল করে, যাতে তারাও মেহরাবকে ভালোবাসতে পারে। আর মেহরাবের বড় হেটার্স ছিল আকাশ সাহেব, যে কিনা অলরেডি মেহরাবের মেয়ের কথা জানে। এটা নিয়ে তিনি কি করবেন, বা তার সামনে মেহরাব যে আজীবন মাথা নিচু করে থাকবে, সেটা ভেবেই মেহরাব সাহেবের মনে তার মেয়ে অরিত্রীর উপরে রাগ জমতে থাকে। শাস্তিটা যেন মনে হতে থাকে আরো কম হয়ে গেছে। অরিত্রী বাসর ঘরে বসে আছে, আরহান এখনো আসেনি। সে তার ঘরে বসে। মাহিমা বেগম তার সামনে আসে, নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাহিমা কিছু বলতে যাবে, তখনই আরহান বলল, মা, আমার সাথে কেন এমন করলে? তুমি জানো না বড় স্যারের মেয়ে কেমন অহংকারী, জেদি আর বদমেজাজি। আমাদের সবার সাথে কেমন বাজে ব্যবহার করে দেখোই তো। আর তাছাড়া মেয়েটার পেটে অন্যের বাচ্চা। তুমি কিভাবে পারলে মা এমন মেয়ের সাথে আমাকে বিয়ের জন্য রাজি করাতে, বা নিজে রাজি হতে? দেখ বাবা, তোর বাপ যে ছিল, সে আমাকে রেখে চলে যায়। তোকে নিয়ে এই কষ্টে বেঁচে থাকে। পাশে দাঁড়িয়েছিলেন অরিত্রিকার মা বাবা। ওনাদের অবদান অনেক বেশি। ওনাদের অনুরোধ কিভাবে ফেলবো? তাই বলে আমার জীবনটা একটা জাহান্নামের ভেতরে ফেলে দিলে? এর থেকে তো এই বাড়ির গাড়িগুলোর যে গ্যারেজ আছে, সেখানে মাসুদ কাকুর কাজ করে। তার মেয়ে সিনথিয়া অনেক ভালো আছে। মেয়েটা আমার সাথে একটু সিনিয়র হলেও আমাকে সে পছন্দ করে। তুমি বড় লোক ঘরের মেয়েকে আমার গলায় ঝুলালে। বেশি কথা বলিস না তো। যা, বোমা অপেক্ষা করছে। মানুষ কি বলবে যে বিয়ের পর দুজনের ঘরে? যা এখন এখান থেকে। আরহান বের হলো তার ঘর থেকে। মনটা খারাপ ওর, কি করবে বুঝতে পারছে না। সে গুটি গুটি পায়ে হেঁটে যায় অরিত্রীর রুমের দিকে, এগিয়ে যেতে থাকে। দরজার কাছে আসতেই অরিত্রীর কাজিনদের থেকে শুনতে পায়, খেয়ে ছোট লোকের জাত, বড় লোক ঘরের মেয়েকে তো চান্সে বিয়ে করে ফেললি। এখন তো তোরই সুখ। দেখিস আবার রাজ্যটাও হাতানোর চেষ্টা করিস না। তোরই তো কপাল রে। দেখতে তো কালো, তার উপরে ক্ষেত, জঘন্য চেহারা। তুই কিভাবে পারলি আরিত্যাপুর সাথে বিয়ে করতে? যা যা, ভিতরে যা, সাবধানে কাজ করিস। আরহান মাথা নিচু করে নেয়। আসলে সত্য কথা, আরহান ছেলেটা দেখতে কালো, ঠিক কালো না, শ্যামবর্ণের। কিন্তু সুন্দরী বড়লোক ঘরের মেয়েরা কখনো এমন ছেলেকে পছন্দ তো দূরে থাক, অপছন্দের লিস্টেও রাখবে না। প্রচন্ড মন খারাপ। আহার কাঁপা কাঁপা হাতে দরজা খুলল আরহান। বিছানায় বসে আছে অরিত্রী। ফ্লোরে পড়ে আছে দামি বেনারসি, আর অরিত্রীর গায়ে সাধারণ একটা শাড়ি। তবু এটার দাম অনেক বেশি। আরহান ধীর পায়ে এগিয়ে যায় অরিত্রীর দিকে। বিছানার এক কোণাতে বসতে অরিত্রী ঘুরে তাকিয়ে চিৎকার করে বলে, শালা, ওর বিছানা থেকে! কুত্তার বাচ্চা, তোর এত সাহস কি করে হলো আমার রুমে অনুমতি ছাড়া ঢোকা? আমার বিছানায় বসার সাহস পেলি কোথায়? জানোয়ার কোথাকার! কি ভাবছিস? হ্যাঁ, বাবা তোকে আমার জামাই করেছে বলে তোর বুকে আমি ঝাঁপিয়ে পড়ে বলবো আমাকে কলঙ্কের দাগ থেকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ?
হারামির বাচ্চা, লোভী জাত, ছোট লোক। আমার জোতা মোছার যার যোগ্যতা নেই সে আমার বর হয়েছে। নিজের দিকে দেখিয়েছিস? আমাদের বাড়ির গ্যারেজের লোকদের চোখের মুখের যে মোবিলের কালি লেগে থাকে না, তোর চেহারাটা ঠিক অমন। দূরে যা আমার থেকে। আরহান দূরে সরে আসে। বুকের ভিতরটা ওর কাঁপতে থাকে। মাথা নিচু করে নিয়েছে সে। চোখের কোণায় জল জমতে শুরু করে। আরহানের হাত পা কাঁপছে অনেক। কি বলবে সে বুঝতে পারে না। প্রথমবার কেউ তাকে এতটা অপমান করলো। যদিও নিজের চেহারা শ্যামবর্ণ হওয়াতে সবসময় মেয়েদের থেকে দূরে থেকেছে, মাহিমা বেগম যত কষ্ট হোক ছেলেকে পড়াশুনো করিয়েছে। আরহান কখনো কারোর সাথে সেভাবে মেশেনি। আরহান অরিত্রির দিকে তাকালো। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, গায়ের রংটা দুধে আলতা, চেহারাতে কোনো খুঁত নেই। অরিত্রির রাগলেও যে সুন্দর লাগে সেটা কখনো আরহান খেয়াল করেনি। করবে কি করে? মালিকের মেয়ে সে, তার দিকে তাকানোর জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন আছে। আরহান কখনো কল্পনাও করেনি অরিত্রি তার বউ হবে। কি দেখছিস? হ্যাঁ, আমার দিকে তাকাবি নাও তুই। তোর তাকানোতে আমার বমি আসে, নিজেকে অসুন্দর মনে হয়। নিচের দিকে তাকা, দেখ আমার দামি 50,000 টাকার শাড়ি পরে আছে। এটার যোগ্যও তুই না, তোর থেকেও সে দামি, তবুও দেখ সে নিচে পড়ে আছে। আমি একবারের জন্য শাড়িটা ধরিনি। আমার যেখানে মনটাই বিয়েতে নেই সেখানে শাড়ি কেন পরবো? ওই শাড়ি সেদিন পরবো যেদিন আমার মনের মতো বিয়ে হবে। কি ভাবছিস তোকে বর হিসেবে মানবো? না, কখনো না। টেবিলের দিকে তাকা, একটা পেন আর পেপারস পড়ে আছে, যা ওটা হাতে নিয়ে পড় তুই। অরিত্রির কথাগুলো আরহানের বুকে তীরের মতো এসে বিঁধতে থাকে। শীতের ভিতরেও সে ঘামছে। খুব ধীর পায়ে সে টেবিলের দিকে যায়। একটা পেন রাখা, আর পেনের নিচে কাগজ। সেখানে হাতে লেখা অনেকগুলো লাইন আছে। আরহান সেটা হাতে নেয়। কেউ জানে না আরহান পড়াশোনা করে। অরিত্রি বলে, সেখানে কি লেখা আছে জানিস? ও, তুই তো পড়তে পারিস না। শোন, পেপারটা হলো একটা কন্ট্রাক্ট পেপার। আমাদের বিয়েটা কাগজে কলমে। মন থেকে আমি মানি না, তবুও আমার জন্য এই কন্ট্রাক্টটা বিয়ে দরকার। প্রথম লাইনে লেখা, 1 বছর আমাদের এই বিয়েটা কন্টিনিউ করতে হবে। তারপর আমার ব্যাপারে কোনো কিছু বলা যাবে না, বাইরের কাউকে কখনো বলা যাবে না আমাদের বিয়ে হয়েছে। কেউ জানবে না আমরা স্বামী স্ত্রী। কখনো স্বামীর অধিকার দেখানো যাবে না। কারো পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না। আমার ঘরে অনুমতি ছাড়া আমার কাছেও আসা যাবে না। তুই সোফাতে ঘুমাবি। আমি কখন বাইরে যাব না যাব, কার সাথে ঘুরবো, কার সাথে থাকবো, সেসব নিয়ে কখনো কথা বলা যাবে না। তোর ক্ষেত্রেও সেটা একই থাকবে। যদিও তোর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর একটা কথা, বাবার সামনে আমার সাথে বউ হিসেবে কথা বলবি। সাইন কর। ও, তুই নাম লিখতে পারবি তো? আরহান কোনো কথা না বলে পেপারের কোনাতে সাইন করে। অরিত্রির দিকে বাড়িয়ে দেয়। অরিত্রিও সাইন করে নিল। তারপর পেপারটা অরিত্রি শোকেজে তুলে রেখে বিছানায় এসে বসল। আরহানের অনেক কান্না পাচ্ছে। অরিত্রির সামনে থেকে যদি সে চলে যেতে পারত, কিন্তু লজ্জাতে বসা থেকেও উঠে দাঁড়াতে পারছে না। সে সোফাতে বসে আছে। রুমের এক পাশে 3টে সোফা। আরহান সেখানে গিয়ে বসলো। অরিত্রি শুয়ে পড়ে বিছানায়। কম্বল মুড়ি দিয়ে সে কাঁদতে থাকে। বারবার নিবিড়ের কথা মনে পড়ছে ওর। ফোনটাও কাছে নেই যে তাকে কল করবে। নিবিড়ের সাথে ওর সম্পর্ক 1.5 বছরের বেশি। দুজনে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু সবকিছু যে এভাবে এলোমেলো হয়ে যাবে কখনো ভাবতেই পারেনি অরিত্রি। বেলকনিতে দাঁড়িয়ে আছে মেহরাব। পিছনে আমিনা বেগম এসে দাঁড়ালো। মেহরাব সাহেব সিগারেট খাচ্ছে। সন্ধ্যা থেকে তিনি রুম থেকে বের হয়নি। বিয়ের আসরেতেও ছিলেন না। আমিনা বেগম পাশে বসে মেহরাবকে বলে, ঘুমাবে না? অনেক রাত হয়েছে। ঘুম আসছে না। 30 বছরের ক্যারিয়ার, আমি এই প্রথম আকাশের সামনে মাথা নিচু করে চলবো। তাকে কখনো কিছু বলতে পারবো না। প্রজেক্টটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, যেটার জন্য আমি 1 কোটি টাকা লাগিয়েছিলাম। হাতছাড়া হয়েছে, সেটা মেনে নিতে পারতাম, কিন্তু আমার সম্মান বড় মুখ করে আমি মিডিয়ার সামনে কথা বলতাম, সেটা আর পারবো না। তোমার মেয়ের সাথে আমি কখনো কথা বলবো না। আর যে ছেলের সাথে সে এসব করছে, ওই ছেলেকে আমি মেরে ফেলবো। নাজিমকে বলছি ছেলেটাকে খুঁজে বের করতে। কি পাগলামি করছো? ওই ছেলের সাথে তো বিয়ে দিতে পারবে মেয়েটাকে। না, সে তো এটাই চেয়েছিল, বিয়ে ভেঙে ওই ছেলেকে বিয়ে করবে, সহজ পথ অবলম্বন করবে। ভাবছিল মেনে নেব, কিন্তু না,
সেটা আমি করব না। সে সন্তান হয়ে জিদ দেখাতে পারে, আদর দিয়েছি বলে সেটার ফায়দা নিতে পারে, তবে আমি বাবা হয়ে কেন পারবো না উল্টো জিদ দেখাতে? আমরা কি তাকে ভালোবাসিনি? আমরা কি তার স্বাধীনতা দেইনি? ওর বোঝা উচিত ছেলেদের গায়ে কখনো কলঙ্ক লাগে না, কিন্তু মেয়েদের যদি সামান্য কলঙ্ক থাকে সে মেয়ে মূল্যহীন। মেয়ে হয়েছে, সে তার উচিত ছিল নিজেকে সামলে রাখা। তার অন্যায় আবদার, তার বেপরোয়া চলাফেরাকে তো সাপোর্ট করতে পারি না, তাই না? আমাদের বোঝা উচিত ছিল যে সন্তান জন্মের পর টাকার মুখ দেখে সুখ খুঁজে পায়, সে কখনো জীবনের মানে বোঝে না। জীবনের মানে বোঝে অহান, আর তার জন্যই মেয়েটাকে ওর সাথে বিয়ে দিয়েছি। কিন্তু অরহানের কথা ভাবলে না? তোমার এই মেয়েকে সে কিভাবে মেনে নিয়ে থাকবে? তারও তো ইচ্ছে আছে অনেক কিছুর। অহানকে চিনি, সে বেয়াদব নয়, সম্মান করে ছেলেটা। দুটো চড় খেয়েও কখনো সে বড় কথা বলে না। তোমার মেয়েকে নিয়ে আমি কিছুই শুনতে চাই না, ঘুমাতে দাও। তাকে যে মারেনি এটাই তার কপাল। যাও সামনে থেকে, আজকে থেকে তোমার মেয়ের যেন আমার সামনে না আসে, তাকে জানিয়ে দিও। আমিনা বেগম তার হাজবেন্ডের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। তার যে কিছুই করার নেই। আসলেই অরিত্রীকে তিনি ভালোবাসতেন অনেক, কিন্তু এভাবে বকে যাবে সন্তান কখনো ভাবেননি। সুখের সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমিনা বেগম চলে আসে, বিছানায় এসে চোখ বন্ধ করে, কিন্তু ঘুম যে আসে না। দুদিন ধরেই ঘুম নেই চোখে ওদের। তারপর সকাল হয়। আমিনা বেগম অরিত্রীদের ঘরের দিকে আসে। ঘরের দরজা আধা খোলা। সকাল 10টা বেজে গিয়েছে। উনি দরজা ঠেয়ে ভিতরে প্রবেশ করে। অরিত্রী ঘুমোচ্ছে। গায়ের শাড়িটা আগের মতো আছে, কিন্তু আরহান নেই। আরহান তার মায়ের সাথে কাজ করছে। সে এবারের কাজে ছেড়ে তার মাকে সে হেল্প করে টুকটাক। থাকা খাওয়া ফ্রি। মা ছেলে মিলে মাসে 20,000 টাকা বেতন পায়। তাতে আরহানের পড়াশোনার খরচ চলে যায়। আমিনা বেগম টেবিলে অরিত্রীর ফোনটা রাখে। তারপর অরিত্রীকে ডাকতেই সে দ্রুত উঠে বসে। ঘুমের ঘোর কাটতে সে দেখতে পায় ওর মা দাঁড়িয়ে আছে। অরিত্রী বলে, আমি বের হব। আমার ফোন কোথায়? নীরবকে কল দিব। দেখ অরিত্রী, তোর বিয়ে হয়েছে, ভুলেও আর কোনো উল্টাপাল্টা কাজ করবি না। আমি এ বিয়ে মানি না। যাও রুম থেকে। আমিনা বেগম চলে যায় রুম থেকে। অরিত্রীর ফোন অন করে, নিবিড়কে কল দেয়। কয়েকবার বাজার পর নিবিড় ফোন রিসিভ করলো। অরিত্রী কাঁদতে থাকে। নীরব, কেমন আছো? তোমাকে অনেক মিস করছি। আমি তোমার কাছে যেতে চাই। ও, অরিত্রী বলছো? তাই কেমন কাটলো বাসর রাত? নিশ্চয়ই অনেক ভালো। যেটা আমার সাথে হওয়ার কথা ছিল সেটা তুমি অন্যের সাথেও করে ফেললে। অনেক মজা পাইছো, তাই না? কি যা তা বলো? হ্যাঁ, কোথায় আছো? দেখা করবো আমি। আমি আর কোথায় থাকবো? যেখানে থাকি সেখানেই আছি। আমি আসছি। অরিত্রী গোসল করে রেডি হয়ে নিল। ওড়না ছাড়া ওয়ান পিস ড্রেস পরে, চুলগুলো সুন্দর করে বেঁধে নিল। হালকা সাজুগুজু করছে সে। ভ্যানিটি ব্যাগ নিয়ে বের হলো অরিত্রী। খাবার টেবিলে সবাই বসে আছে মেহরাব সাহেব ছাড়া। মাহিমা বেগম তার বৌমাকে দেখে এগিয়ে আসে। মুচকি হেসে তার বৌমাকে বলে, কেমন আছো বৌমা? உங்களுக்கு ஆம்பளை பிள்ளை பிறந்திருக்க. லவ் பண்றப்ப நல்லா இருக்காளுங்க, பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் டார்ச்சர் தாங்க முடியல. கல்யாணம் ஒருத்தன் எப்படி கலகலப்பா இருக்க முடியும்? பார் வாய் நீளுது, அடிச்சு பல்லெல்லாம் உடைச்சுடுவேன். குழந்தை நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இனிமேல் நீ கிடன்னு அந்த அடி உனக்கு தான் வேணும். কাজের লোকের মুখে এমন কথা শুনে অরিত্রীর আরো রাগ বেড়ে যায়। সে চিৎকার করে বলে, কি বলেন আপনি? বৌমা,
আপনার ওই ছোট লোক ছেলের বউ আমি? হ্যাঁ, সেটা কাগজে কলমে, কিন্তু মন থেকে নয়। আমাকে বৌমা বলে যদি আর একবার ডেকেছেন, আপনাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম। আর আপনাকে মুরব্বী বলেও মানবো না। দূরে যান, আমার কাছেও আসবেন না। অরিত্রী, অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। হ্যাঁ, আমি বেয়াদব। তোর বাবা আসছে কিন্তু। আমি গেলাম, ফিরতে দেরি হবে। আমিনা, তোমার মেয়ে কোথায় যাচ্ছে? মেহরাবের কথা শুনে অরিত্রী দাঁড়িয়ে পড়ে। আমিনা বলে, বাহিরে যাচ্ছে। ও বাইরে? একা কেন? আহান কোথায়? ওকে সাথে করে নিয়ে যেতে বলো। মা, আমি একা যাব, বন্ধুদের সাথে দেখা করতে যাব। সেখানে কাজের ছেলের কোনো কাজ নেই। যে কাজের ছেলে নয় সে তার বিয়ে করা হাজবেন্ড। এখন থেকে বাইরে কোথাও গেলে তাকে সাথে করে নিয়ে যাবে। তোমার মেয়ে বেশি বেয়ারা হলে আমি তার আরও কঠিন ব্যবস্থা নিতে পারি, জানিয়ে দাও। অরিত্রী দাঁড়া, অরহানকে ডেকে দিচ্ছি। অরিত্রী রাগে নাক ফুলিয়ে বলে। ফর্সা মুখটা রাগে লাল হয়ে পড়ে। বিরক্তির অনুভূতি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। আরহান আসে মেহরাবের সামনে। স্যার ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমার বউ বাইরে যাচ্ছে, তোমাকে বলেছে? ইয়ে মানে না মানে হ্যাঁ বলছেন। তাহলে তুমি রেডি হওনি কেন? যাও ওর সাথে। হবে না, তোমার মেয়ের গাড়ির চাবি আহানকে দাও, সে গাড়ি চালাতে পারে। দাও। মা, আমি একা যেতে পারবো, কারো দরকার পড়বে না। হবে না, ওর থেকে ক্রেডিট কার্ড, গাড়ির চাবি আর রুমের যত ড্রেস আছে সব কিছু নিয়ে নাও, দেখি সে একা কত দূর যেতে পারে। অরিত্রী রাগে আরো লাল হয়ে যায়। আরহান একটা খুব কম দামি টি শার্ট আর প্যান্ট পরে মেহরাবের সামনে আসে। আমিনা বেগম এসে আরহানের হাতে গাড়ির চাবিটা দিল। আরহান দ্রুত বের হয় গাড়ি থেকে। পিছনে অরিত্রী চুপচাপ হেঁটে আসতে থাকে। আরহান গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়ে সিনথিয়ার সাথে দেখা হয়। তারা জানেই না আরহান আর তাদের ম্যামের বিয়ে হয়েছে। আরহান গাড়ি নিয়ে বাহিরে আসে। তারপর অরিত্রীর সামনে এসে গাড়িটা থামায় আরহান। গাড়ি থেকে নেমে অরিত্রীর সামনে আসলো। অরিত্রী কোনো কথা ছাড়াই আরহানের গালে একটা চড় মারে। আরহান মাথা নিচু করে নেয়। সিনথিয়া তাকিয়ে দেখে সেদিকে। অরিত্রী রেগে বলে, তোর জন্য আজকে আমার এই অবস্থা। তোর মতো একটা ছোট লোকের সাথে আমার এখন বেরোতে হচ্ছে। তোকে দেখলেই আমার এতটা রাগ উঠছে, দূর ভাল লাগে না। শোন, তুই আমার ড্রাইভার হয়ে আমার সাথে যাবি। এর বেশি কিছু তোকে যেন না করতে দেখি। আচ্ছা ম্যাম। আরহান গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রী উঠে বসলো গাড়িতে। আরহান দ্রুত ড্রাইভিং সিটে বসে। অরিত্রী ঠিকানা বলে কাশবন। আরহান গাড়ি স্টার্ট করে সেদিকে যেতে থাকে। সব লস হয়ে গেছে আমার। মেহরাবের সাথে যদি আমার পরিবারের সম্পর্ক তৈরি হতো তাহলে আজকে আমি হতাম ইন্টারন্যাশনালি বিজনেস আইকনের একজন। এসকে গ্রুপের সাথে একা টক্কর দিতে পারতাম। আকাশের কথা শুনে তার কোম্পানির সবাই চুপ হয়ে গেছে। আকাশ হলো মেহরাবের পরে একজন বিজনেসম্যান। এসকে গ্রুপ যত কোটি টাকার প্রজেক্ট আছে সব কিছু দেখে এই দুজন লোক। মেহরাব আর আকাশ দুজন প্রজেক্ট হাতে নেয়। এই দুজন দুই কোম্পানি থেকে যত প্রোডাক্ট লঞ্চ করে সব কিছু কিনে নেয় এসকে গ্রুপের মালিক। তবে এদিকে এগিয়ে মেহরাব। এসকে গ্রুপের মালিক বাংলাদেশি হলেও বিদেশি সব কিছু। তারা একসাথে অনেকগুলো পণ্য নিয়ে আন্তর্জাতিক মার্কেট ধরে রেখেছে। তবে মজার ব্যাপার হলো এই এসকে গ্রুপটা বেশি দিন হয়নি কোম্পানি লঞ্চ করেছে, মাত্র 3 বছর হয়েছে, আর তাতেই ওরা বিলিয়নে পৌঁছে গিয়েছে। এসকে গ্রুপ প্রতিষ্ঠার পিছনের গল্প সবারই জানা। ছোট থেকে তারা মাত্র কয়েক বছরে কিভাবে বড় কোম্পানিতে পৌঁছেছে এটা যেন স্বপ্নের মতো। বিজনেস মাইন্ড বেশ দক্ষ এই গ্রুপের মালিকের, কিন্তু এখনো তিনি দেশে আসেনি। তার ম্যানেজার সবকিছু হ্যান্ডেল করে। এই প্রজেক্টটা ঠিকঠাক হলে তবে সেই মালিক দেশে আসবে, কোম্পানির উপরে ইনভেস্ট করবে সরাসরি। কিন্তু মেহরাব এই প্রজেক্ট হাতছাড়া করলো। কি করবে বুঝতে পারছে না মেহরাব। ওদিকে আকাশ প্রজেক্টটা পেয়েও ঠিক সুবিধা করতে পারছে না, কারণ মেহরাব সাহেবের যে প্ল্যানিং ছিল তাতে ওদের কোটি টাকা আসতো, কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। আকাশ বলে, আমাদের এখন একাই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। সবাই কাজ করো। মেহরাবকে তো আমি দেখে নেব, তাকে আমি সব সময় আমার নিচে রাখবো এখন। আকাশ কথাটা বলে বের হয়।
ঠিক তখনই কতগুলো মিডিয়ার লোক আকাশের সামনে এসে দাঁড়ায়। আরিফ নামের একজন সাংবাদিক প্রশ্ন করে, স্যার স্যার আপনার ছেলের সাথে এআই গ্রুপের মালিক মেহরাবের মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল গতকাল, আপনারা কেন জাননি? এই বিয়ে নিয়ে কোনো কথা বলেননি? আপনারা কি বিয়ে করতে চাননি? দেখুন, এটা পারিবারিক বিষয়, তাই এটা নিয়ে কথা বলতে ইচ্ছে নেই। তবে পারিবারিক কিছু সমস্যার কারণে বিষয়টা এখন আর এগিয়ে নিচ্ছে না। কেমন সমস্যা? ছেলের বা মেয়ের কোনো অ্যাফেয়ার আছে, নাকি বিজনেস ইস্যু নিয়ে সম্বন্ধ বন্ধ করে দিলেন? কিছুটা বিজনেস বিষয়, আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই। স্যার স্যার আকাশ আর দাঁড়ালো না, সেখান থেকে দ্রুত চলে আসলো। মেহরাব সাহেব টিভিতে এসবের নিউজ দেখছিলেন। মেহরাবের অ্যাসিস্ট্যান্ট নীরা বলে, স্যার আকাশ তো কিছুই প্রকাশ করলো না। জানি কেন করেনি, কেন স্যার? কারণ সে চেয়েছে আমি যেন সবসময় তার সামনে মাথা নিচু করে থাকি, এই জন্য সে কাউকে কিছু বলবে না। আমাদের প্রজেক্টের কি হবে? দেখি। হঠাৎ মেহরাবের ফোনে একটি কল আসে। এসকে কোম্পানির ম্যানেজার ফাহিম কল দিয়েছে। তাড়াতাড়ি মেহরাব কলটা রিসিভ করে। হ্যালো স্যার, আমাদের বস চাচ্ছিল দেশে আসবে, আপনার সাথে বিজনেসের ডিল করবে। আপনার আগামী 5 বছরের যত প্রজেক্ট আছে সবগুলো আমার বস নিতে চাচ্ছে। আপনাদের কোম্পানির তৈরি পোশাক বেশ উন্নত আর কোয়ালিটিফুল। আপনাদের আগে যে দাম দিয়ে কেনা হতো তার থেকে আরও 10% মূল্য বাড়িয়ে কিনতে চাইছে বস। আপনাকে জানিয়ে রাখলাম। রিয়েলি স্যার, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কবে আসবে তিনি? আপনাকে জানাবো, রাখি এখন। ফাহিম কল কেটে দেয়। ফাহিমের পাশেই ছিল তার বস বসে। এসকে কোম্পানির মালিক শুভ্র বিজনেস ছাড়া কিছুই বোঝে না। অল্প বয়সে এই জায়গাতে এসেছে সে। এর পিছনে হাড় ভাঙা পরিশ্রমও করতে হয়েছে তার। প্রথমে বড় কোম্পানি থেকে পণ্য কিনে দেশের ভিতরে বিক্রি করত, কিন্তু সেটা প্রসারিত হয়ে এখন বিদেশেও বিক্রি করে থাকে শুভ্রের এসকে কোম্পানি। এসকে কোম্পানি দেশের থেকে পণ্য কিনে আন্তর্জাতিক মার্কেটে আবার কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এভাবে এসকে কোম্পানিটা এখন বিশ্বের কাছে বিশেষ পরিচিত। অরিত্রী আসলো কাশবনে। গাড়ি থামায় আরহান। অরিত্রী গাড়ি থেকে নেমে পাশেই বেঞ্চের দিকে এগিয়ে যায়। সেখানে নীরব বসে আছে। আরহান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অরিত্রী গিয়ে সোজা নীরবকে জড়িয়ে ধরে। আরহান চুপচাপ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। অরিত্রীকে সরিয়ে দেয় নিবিড়। অরিত্রীর সামনে দাঁড়ালো। নীরব, শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমার বিয়ে হয়েছে কালকে, কিন্তু আমি এই বিয়ে মানি না। বাড়িতে এই ঝামেলা শেষ হতে বছর খানিক তো লাগবেই। এর মধ্যেই আমি অরহানকে ডিভোর্স দিয়ে দিব। ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে। আমি শুধু তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। নিবিড় বসা থেকে উঠে দাঁড়ায়। অরিত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসে। অরিত্রীও হাসে, কিন্তু অরিত্রীর হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। নিবিড় যা বলল তা শোনার জন্য অরিত্রী একদমই প্রস্তুত ছিল না। নিবিড় বলল, কেমন মজা হলো বাসরাত? মানে কেন, আদর সুখ পেলে? কি বলতে চাচ্ছ? বোকা নাকি তুমি? কেমন সুখ দিল তোমার ছোট লোক কাজের ছেলে বর? অনেক আদর ছিল, অনেক আদর দিয়েছে তাই না? বেশ সুন্দর একটি রাত কাটিয়েছ তার সাথে। আমাকে তো কখনো গায়ে টাচ পর্যন্ত করতে দিতা না। ভালোবেসে কিসের? হ্যাঁ, যে ভালোবাসাতে একে অপরকে চুমু দিতে পারবো না, তোমাকে বিশেষ জায়গাতে টাচ করতে পারবো না, সেটা কখনো ভালোবাসা হয়? কি বলছো তুমি? বোকা সাজার দরকার নেই। ভালোবাসা ছিল না আমার প্রতি। সত্যি বলতে তোমার বাবার বড় লোক, তুমি 2 হাত ভরে খরচ করতা আমার জন্য। সেটার জন্যই মূলত তোমার কাছে আসা, তোমাকে ভালোবাসার নাটক করা। এখন তুমি বিবাহিত, তোমার শরীরে অন্য কারো ছোঁয়া। তুমি এখন ব্যবহৃত মেয়ে। তোমাকে এখন গ্রহণ করাটা আমার ইচ্ছে নেই। করতে পারি যদি তুমি বাড়ি ছেড়ে চলে আসো আর সাথে 10 কোটি টাকা আনতে পারো, তবে তোমাকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। সারারাত স্বামীর আদর খেয়ে চেহারাটা তো একদমই অন্যরকম করে ফেলেছ। ব্যথা পেয়েছিলে বাবু? অনেক মজা তাই না? এরকম অনেকবার করেছি, মানে সবগুলো এক্সের সাথেই আমার শোয়া শেষ। শুধু তুমি বাকি ছেলে। অনেক চেষ্টা করেও তোমাকে বিছানায় নিতে পারিনি, কিন্তু তুমি একটা সে রকমের জিনিস। তোমার শরীর যে পাবে সে একেবারেও ছাড়বে না। শালা কাজের ছেলেটার কপাল তোমার মতো এমন একটা মাল পেয়েছে। উফ,
পাগল হয়ে যায়নি তো সে? দেখি কোথায় কোথায় কামড় দিয়েছে। অরিত্রী চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, নিজেকে আর ধরে রাখতে পারে না। গায়ে যত শক্তি ছিল সব কিছু দিয়ে নিবিড়ের গালে একটা চর মারে অরিত্রী। নিবিড় চর খেয়ে চোখে যেন তারা দেখতে পায়। অরিত্রী চিৎকার করে বলে, হারামি জানোয়ার, তোর কথা মতো আমি নিজেকে কলঙ্কিত করেছি। সাব্বিরদের পরিবারের কাছে কল করে আমি মিথ্যে কথা বলেছি যে তোর বাচ্চা আমার পেটে, যাতে করে আমার বিয়েটা ভাঙে আর তোর কাছে যেতে পারি। তোর সাথে একসাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম। তোর কথা শুনে নিজেকে খারাপ বানিয়েছি পরিবারের কাছে। তোর জন্য আমি মিথ্যে বলেছি। সবকিছু রেডি ছিল রে। আমার নামে যত টাকা ছিল সেটা তোর 10 কোটির থেকেও বেশি। ভাগ্যিস আমার বিয়ে হয়েছে, নাহলে তোর মতো শয়তানকে আমি চিনতে পারতাম না। আর শোন, অরহানকে আমি তোর জন্যই কাছে আসতে দিইনি। সবকিছু তোর জন্যই ছিল, কিন্তু তোর চিন্তা ভাবনা এতটা নিজ, এতটা জঘন্য আমি কখনো কল্পনাও করিনি। আমার চেহারার হাল দেখে মন্তব্য করলি না? এটা কেন হয়েছে জানিস? তোর জন্য কাঁদতে কাঁদতে। ছোট লোক কোথাকার। আজকের পর থেকে তোকে আমি আমার সামনে কখনো যেন না দেখি। আমার দেওয়া শার্ট, টি শার্ট, আইফোন সব ফেরত দিবি, নাহলে তোকে আমি এক্ষুনি পুলিশে দেবো আমার উপর নির্যাতনের জন্য। এক্ষুনি ফেরত দে। Traveling to United Arab Emirates? Stay connected at all times. Tour the Dubai desert with unlimited internet. Explore the Palm Islands without losing signal. Share your photo at the Burj Khalifa instantly. And forget about roaming fees. Stay connected wherever you go with Olafly. অরিত্রীর কথা শুনে নিবিড় অরিত্রীর পা জড়িয়ে ধরে। অরিত্রীর পা জড়িয়ে ধরে নিবিড় বলে, সরি জান, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এত ভালোবাসো আমাকে। আমার ভুল হয়ে গেছে। সরকুত্তার বাচ্চা, একদম ধরবি না, নাহলে তোকে আমি জুতা দিয়ে মারবো। প্লিজ এভাবে যেও না অরিত্রী, আমাকে মাফ করে দাও। অরিত্রী পা থেকে জুতো খোলে, তারপর নিবিড়ের গায়ে জোরে জোরে মারতে শুরু করে। অরিত্রী জুতা ফেলে দিয়ে বলে, তোরে গিফট দিলাম, ওই জুতাও আমি পরবো না। তোকে সবকিছু দান করে দিলাম, শালা হারামি। অরিত্রী কথাগুলো বলে সোজা চলে আসে গাড়ির কাছে। সে কাঁদছে। আরহান দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রী গাড়িতে উঠে বসলো। নিবিড় আর অরিত্রীর সম্পর্ক 1.5 বছর। 1.5 বছরে অরিত্রী নিবিড়ের হাত খরচ সহ যা যা লাগে সব কিছু নিজে থেকে দিয়েছে। কিন্তু হঠাৎ করে মেহরাব সাহেব আকাশের ছেলের সাথে অরিত্রীর বিয়ে ঠিক করে। অরিত্রী বাসাতে মানাতে পারেনি বলেই নিবিড়কে সব কিছু জানায়। তখন নিবিড় জানিয়েছিল ওই পরিবারে কল করে অরিত্রী যেন বলে তার পেটে নিবিড়ের বাচ্চা। অরিত্রী কোনো কিছু না ভেবে, পরিবারের মান সম্মানের কথা না ভেবেই নিবিড়ের কথা মতো কাজটা করে। অথচ নিবিড় আজকে অরিত্রীর ভালোবাসাকে এরকম মূল্য দিল। অরিত্রী নিজেকে সামলাতে পারে না। সে একাধারে কেঁদেই চলেছে। আরহান গাড়ি ঘুরিয়ে অরিত্রীকে বলে, ম্যাম এখন কোথায় যাব? জাহান্নামে। আমি মরতে চাই, তোর যেদিকে মন চাই নিয়ে যা, আমি যেন মরতে পারি সেখানে সহজেই। আচ্ছা ম্যাম। আরহান গাড়ি চালাতে থাকে। 30 মিনিট পর আরহান একটা জায়গায় এসে গাড়ি থামায়। আরহান গাড়ি থেকে নামে, অরিত্রীকেও নামতে বলে। অরিত্রী নেমেই অবাক। ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা কখনো অরিত্রী দেখেইনি। একটা বিরাট বড় ফুলের মাঠ, অনেক মানুষই আছে, তবে পরিবেশটা অত শোরগোলপূর্ণ নয়। ফুলের বাগানের চারপাশে লেখা ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। জমির কোনায় খুঁটিতে সিসি ক্যামেরা লাগানো। একটা বেঞ্চে গিয়ে বসলো আরহান। পিছনে একটি পুকুর। পুকুরটা যে পদ্মপুকুর নামে পরিচিত সেটা আর বলা লাগে না। অরিত্রীর কয়েক মিনিটেই মন ভালো হয়ে যায়।
সে এসে আরহানের বেঞ্চে বসলো। আরহান উঠে দাঁড়ায়। অরিত্রি চুপচাপ বসে সামনের ফুল বাগানের দৃশ্য দেখছে। আরহান দূরে এসে তার বাটন ফোনটা বের করে ছাড়তে থাকে। আকাশ আর সাব্বির বসে আছে। আকাশ বেশ চিন্তিত, কারণ মেহরাবকে কিভাবে অপমান করা যায়। সামনে বিজনেসম্যানদের অ্যাওয়ার্ড শো আছে। যে যত বেশি প্রফিট আয় করে সে অনুসারে প্রতি বছরে তাকে একটি করে অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাবা, এখন কি হবে? আমাদের মিডিয়াকে জানানো উচিত যে মেহরাবের মেয়ের সাথে আমার কেন বিয়ে হয়নি। এখন নয়, প্রজেক্টের কাজ সে পাবে না। প্রথমে এখান থেকে লস খাবে। এবার এয়ার শোতে উইনার আমি হব, তারপর ওর পর্দা ফাঁস করব। তাকে ক্ষতি করতে হবে, না হলে সে কখনো নিচে নামতে পারবে না, আর আমরা কখনো উপরে উঠতে পারবো না। এসকে গ্রুপ কোনো কাজের জন্য 1 নাম্বার কোম্পানিকে হায়ার করবে। আমাদের জন্য অফার কম, আমরা প্রফিট আয় করতে পারি না এখানে। ঠিক বলেছিস। ওর মার্কেট ভ্যালুতে ধস নেমে দিতে হবে। একটা মিটিং করতে হবে আমাদের ইনভেস্টারদের দিনে, তবে পণ্যের দাম কিছুটা কমিয়ে দিতে হবে। বাবা, এতে তো আমরা লস করব। না, লস হবে না। পণ্যের দাম কমিয়ে বাজারে ছাড়বো, তারপর মেহরাবের কোম্পানি ডাউন খাবে। একই পণ্য কম দামে আমরা বিক্রি করব। বেশি বিক্রি বেশি লাভ। মাল পড়ে থাকার চেয়ে অল্প দামে বিক্রি করাটাও একটা কাজ, তবে সেটা সময় ও সুযোগ বুঝে। পণ্যের দাম যখন হু হু করে বাড়তে শুরু করবে তখনই আমরা কমিয়ে দেব। এটাকে বলে মার্কেট ধরে রাখা। ঠিক আছে বাবা, সেটাই হবে। ওরা ওদের মতো কথা বলতে থাকে। এদিকে এসকে কোম্পানির মালিককে স্বাগত জানানোর জন্য মেহরাব এখন থেকেই বড় রকমের প্ল্যানিং করতে শুরু করেছে। অরিত্রি অনেকটা সময় এখানে বসে থেকে গাড়ির কাছে আসে। আরহানকে সে শুধু বাটন ফোনটাই চাপতে দেখেছে। গাড়িতে উঠে বসলো অরিত্রি। আরহান গাড়ি চালাতে যাবে, তখনই অরিত্রি বলল, আজকে যা হয়েছে সেটা যেন কেউ না জানে। আমি চাই না পরিবার এসব জানুক। ভাবিস না, সুন্দর জায়গাতে এনেছিস বলে তোকে আমি পছন্দ করতে শুরু করেছি। তোর মতো একটা ছেলেকে আমার গাড়ির ড্রাইভারের যোগ্য না, কিন্তু বাবা এটাই করেছে। আমাকে কেউ বোঝেই না। কখনো আমি আপনার যোগ্য হতে পারবো না, তাই চিন্তা করবেন না। আমি কখনো আপনাকে নিয়ে কিছু ভাববো না। ওরা বাড়িতে চলে গেল। অরিত্রির সব কাজিনেরা বসে আছে। এর ভিতরে অরিত্রির দূর সম্পর্কে চাচার ছেলেও আছে। ওর নাম ধূসর। ধূসর ছেলেটা অরিত্রিকে পছন্দ করে। অরিত্রি এখন ভিতরে আসে, তখনই ধূসর বলে, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে বলনি কেন? কার সাথে গিয়েছিলে? সেটা তোমার না জানলেও চলবে। শুনলাম তোমার নাকি বিয়ে হয়েছে। কার সাথে? কাজের ছেলের সাথে? হা 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 হা, খুব তো গর্ব করেছিলে। তোমার জন্য রাজপুত্র আসবে। এই তোমার রাজকুমার? কাজের ছেলে তোমার রাজকুমার? ধূসর, আমার সামনে থেকে যা। আমি কথা বলতে ইচ্ছুক নই। আরে বস বস। ওই কামলা, আমাদের সবার জন্য চা করে নিয়ে আয়। ধূসর আরহানকে কথাটা বলল। আরহান কিছু না বলে রান্নাঘরে চলে যায়। অরিত্রি সবার সাথে বসে আছে। যে ভয়টা পাচ্ছিল অরিত্রি, সেটা হলো কাজের ছেলের সাথে বিয়ে হওয়াতে তাকে ছোট হতে হচ্ছে, হাসির পাত্রী হতে হচ্ছে। এ কারণে অরিত্রি কাজের ছেলেকে বিয়ে করতে চায়নি। কাজের মহিলার ছেলে আরহান, তার কি এমন যোগ্যতা আছে যে মালিকের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখে? আরহান দীর্ঘশ্বাস ছেড়ে চা বানাতে থাকে, আর অরিত্রি মন খারাপ নিয়ে চুপচাপ কাজিনদের সাথে বসে থাকে। আরহান না পারছে এসব মানতে, আর না পারছে 1 বছর অরিত্রির মতো মেয়ের সাথে থাকার মানসিকতা তৈরি করতে। অরিত্রিও যেন একই ভাবনাতে বিভোর। এর থেকে যেন মরণটাই ভালো ছিল। আরহান সবার জন্য চা বানিয়ে আনে, সবাইকে দিতে থাকে। আরহানকে নিয়ে অরিত্রির কাজিনেরা কথা বলতে থাকে। কিরে কাজের মহিলার ছেলে, জীবনে নরম বিছানা চোখে দেখেছিলি? কালকে তো বউকে পেয়ে ঘুমিয়েছিস, বেশ ভালো তাই না? ধূসর, তোকে কিন্তু বারণ করেছি উল্টাপাল্টা কথা বলতে, এরপরেও বলে যাচ্ছিস। চুপ থাকতো। তুই যে তোর রূপ, নিজেকে নিয়ে এত অহংকার করতি, শেষে কিনা কাজের ছেলেকে বিয়ে করেছিস। দেখিস সে আবার কোনো টাকা পয়সার ভাগ না বসায়। আমার তো মনে হচ্ছে দেখবি সে তোর সম্পত্তিও হাতিয়ে নেবে। তোর ফোন সাবধানে রাখিস, কবে দেখবি সেটাও চুরি করে নিয়ে যেতে পারে। আমার কাছে বাটন ফোন আছে, এসব ফোন আমি ব্যবহার করতে পারি না। আর আপনাকে দেখলেই তো বোঝা যাচ্ছে চোরদের সর্দার। কি বললি? অরিত্রি হেসে দেয়।
ধূসরকে অপমানিত হতে দেখলে তার অনেক ভালো লাগে। আরহান ধূসরকে চা দিতে আসে। ধূসর ইচ্ছে করে আরহানের হাতে ধাক্কা দেয়। আরহানের হাত থেকে গরম চা পড়ে ধূসরের পায়ের উপরে লাগে। ধূসর উঠে দাঁড়িয়ে আরহানের গালে একটা চড় দেয়। সবাই উঠে দাঁড়িয়ে যায়। বাড়ির অনেকে চলে আসে। সবাই দেখতে থাকে, আরহানকে গালি দিয়ে বলতে থাকে, মাদার, তোকে আমি মেরে ফেলবো। তুই কাজ করাতে পারিস না, তাহলে কাজ করিস কেন? তোর মতো ছেলে আবার আমাদের অরিত্রীর বর হয়েছে। শালা, নিজের দিকে তাকিয়েছিস কখনো? দেখেছিস আয়নাতে? কিভাবে পারলো আঙ্কেল তোর মতো একটা ছোট লোক জাতের সাথে অরিত্রীর বিয়ে দিতে? ধূসর, অরহানের জামা ছেড়ে দে। চাচিমা, তোমরা কেন এমন করলে? চুপ কর, যা হবার হয়ে গেছে। এখন এসব নিয়ে আর কোনো কথা নয়। এমন করলে একটা কেউ কিন্তু বাড়িতে ঢুকতে দিব না বলে দিলাম। শালা হারামি, তোকে আমি পরে দেখবো। ধূসর কথাটা বলে সেখান থেকে চলে যায়। আরহান ভিতর থেকে বাহিরে আসে। প্রচন্ড মন খারাপ ওর, গায়ে হাতের ছাপ পড়ে গেছে। মাহিমা দূরে দাঁড়িয়ে ছেলের কষ্টগুলো দেখতে থাকে। এখন বুঝতে পারছে তার রাজি হওয়াটা ঠিক হয়নি। সে হয়তো ভেবেছিল যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু কিছুই এমন হয়নি। বরং তার সিদ্ধান্তের জন্য ছেলেটা কষ্ট পাচ্ছে। ছেলের সামনে যেতে লজ্জাবোধ হচ্ছে মাহিমার। নীরবে কেঁদে তিনি ভিতরে চলে যায়। অরিত্রীর আরো মন খারাপ হয়। কাঁদতে থাকে সে রুমে এসে। বন্ধুদের সাথে কয়েকদিন ধরে কথা বলেনি। তারা একের পর এক কল করে গেছে, কিন্তু অরিত্রী রিসিভ করেনি। কল ধরলেই একই কথা, বিয়ের অনুষ্ঠানে কেন তারা যেতে পারেনি, কেন বন্ধ করা হয়েছে, কি বলবে অরিত্রী? নিবিড়ের কথাও জানতে চাইবে ওরা। আরহানকে যত দেখছে তত অসহ্য লাগছে অরিত্রীর। বাড়ির মানুষ ছাড়া এখনো কেউ জানে না আরহানের সাথে তার বিয়ে হয়েছে। নিবিড় জানতো, কিন্তু সে অরিত্রীর হুমকির ভয়ে শহর ছেড়ে পালিয়েছে। বাইরের কেউ তেমন জানে না। খারাপ লাগছে ওর ভীষণ। বারান্দায় এসে দাঁড়িয়েছে অরিত্রী। দূরে তাকায়, গাছের নিচে বসে আছে আরহান। বাটন ফোন চাপতে থাকে। এত ফোন চাপে কেন ছেলেটা? হঠাৎ সেখানে সিনথিয়া আসে, হাতে খাবারের বক্স। সিনথিয়া এসে আরহানের পাশে বসলো। ওয়াহান, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? সকালে দেখেছিলাম অরিতি ম্যাম তোকে চড় দিল, কি করেছিস? তেমন কিছু না, বাদ দেন। চাচা কেমন আছেন এখন? বাবা ভালো আছে। আজকে তো তুই সকালে যাসনি, তাই দুপুরে তোর জন্য খাবার রান্না করে এনেছি। তুই তো একবার হলেও আমার হাতে রান্না খাস। আচ্ছা সিনথিয়া, তুমি তো দেখতে সুন্দর। তোর গায়ের রংটাও তো অনেক ফর্সা। আমি যে এত কালো, এত খারাপ দেখতে, চেহারাটাও ভালো নয়। আমার সাথে মিশতে তোর ঘেন্না লাগে না? কি বলছিস? ঘেন্না লাগবে কেন? আর কে বলেছে তুই কালো? দেখতে উজ্জ্বল শ্যামবর্ণের। তোকে যদি বড় স্যারদের মতো কোটটাই শুট বুটে দেখা হয়, তোকে তো একদম হিরোদের মতো লাগবে। দামি গাড়িতে যদি উঠিস, এমন ড্রেস পরে তোর ওপরে মেয়েরা ক্রাশ খাবে, বুঝেছিস? পাগল, এসব ড্রেসের কত দাম জানিস? কম পক্ষে 20-30 হাজার টাকা লাগবে পুরো সেট, তবুও হবে না। আর তাছাড়া এসব ড্রেস পরে আমি কি করব বল? আমি দেখতে খারাপই। তোর হাতের সাথে যদি হাত রেখে ছবি তুলি, তাহলে কেমন দেখাবে জানিস? কেমন দেখাবে? দেখাবে সাদা কাগজের কালো রং করাম। রান্নার পর হাড়ের পিছনে যে কালো কালের জমে না, আমারটাও এমন লাগবে। কি পাগল, এইসব কি বলছিস? শোন, এভাবে বলবি না। সত্যি বলছি, তুই অনেক সুন্দর। শুধু নিজেকে অগোছালো করে রাখিস। পড়াশোনা করলি, একটা চাকরি নিতে পারিস। খালাম্মাকে এখান থেকে নিয়ে যা, একসাথে থাকবি। তা না করে এখানে পড়ে আছিস। কি করব বল? মা এখন থেকে যেতে চায় না। বড় স্যার ভালো বলে তিনি এখানে অন্যদের অপমান সহ্য করে থাকে। মাকে রেখেও তো যেতে পারি না। আর আমি তো চাকরি করতে চেয়েছিলাম, অনেক টাকা ঘুষ দিতে হবে, এজন্য এখানে আছি। আমার বাবাও বড় ছেলের জন্য এই বাড়িতে গাড়ির কাজ করে থাকে। তোর তো ছেলেরা দেখতে আসে, তুই রাজি হোস না কেন? বিয়ের বয়স তো হয়ে যাচ্ছে, বিয়ে না করলে বুড়ি হবি নাকি? চুপ থাক, এই নে খাবার খা।
সিনথিয়া আরহানের দিকে প্লেট বাড়িয়ে দেয়। আরহান হাত ধুয়ে খাবারে হাত দিতে আহ করে ওঠে। সিনথিয়ার সাথে সাথে আরহানের হাত ধরে বলে, কি হয়েছে রে, এভাবে চিৎকার দিলি কেন? গরম চা পড়েছিল হাতে। আচ্ছা, তোর খেতে হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি, হাত সরা, জ্বলবে। সিনথিয়া আরহানের থেকে খাবারের প্লেট নিয়ে সেটা মাখিয়ে আরহানকে খাইয়ে দিতে থাকে। অরিত্রী সেটা দূর থেকে দেখতে থাকে, মনে মনে বলে, বাহ, কি সুন্দর দৃশ্য। শালা ছোট লোকের সাথে ছোট লোক মেয়েকেই মানায়, কিন্তু বাবা আমার উপর এমন সিদ্ধান্ত নিয়ে কাজের ছেলের সাথে আমাকেই বিয়ে দিল। কাজের ছেলের সাথে কাজের মেয়েরই বিয়ে হয়, মিল হয়, অথচ আমার সাথে কাজের ছেলে জুড়ে রয়েছে। আমি কিভাবে মেনে নিব? অরিত্রী চলে আসে সেখান থেকে। নিবিড়ের কথা মনে পড়ছে, অনেক অনেক কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এ কান্না সে কাউকে দেখাতে পারবে না। তাই অরিত্রী সোজা চলে যায় ওয়াশরুমে, বাথটবের ভিতরে বসলো। শীতের ভিতরে ঠান্ডা পানিতে বসে ট্যাপ ছেড়ে দিয়ে জোরে কাঁদতে থাকে। এভাবে 3 ঘন্টা পানির ভিতরে বসে থাকে। গা কাঁপতে থাকে শীতে। হাইপোথুমরিয়া হয়ে গেছে, ঠোঁট লেগে গেছে একদম। কথা বলতে পারে না অরিত্রী। কোনো রকমে বাথটব থেকে বের হলো, ফ্লোরে পড়ে যায় সে। এমন সময় আরহান দরজা খুলে বলে, ভিতরে আসবো? আসলে আপনার মা বলেছিল আপনাকে ডাকতে, আপনি এখনো নামেরনি তাই। আরহান রুমের ভিতরে উকি দেয়, কিন্তু কাউকে দেখতে পায় না। বিনা অনুমতিতে ভিতরে যাওয়া ইচ্ছে নেই আরহানের। আরহান চলে আসতে যাবে, তখনই ধপ করে শব্দ হয়। আরহান ভিতরে ঢোকে। শব্দটা কোথা থেকে আসলো? তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পায়। আরহান কি করবে বুঝতে পারে না। শব্দটা এমন যে কেউ পড়ে গেছে। একবার ভাবলো অরিত্রীর মাকে ডাকবে, কিন্তু পরক্ষণে মনে পড়ে অরিত্রীর মা তাকে ডেকে বলেছিল, বাবা, তোদের বিয়ে হয়েছে, এটা আপাতত গোপন রাখিস, তবে তোরা ঠিক মতো থাকিস। আমার মেয়ে রাগী, তবে দেখে রাখিস, দেখবি রাগ থাকলেও সে অনেক আবেগী। আরহান সাহস নিয়ে একবার ডাক দেয়, ম্যাম কোনো সমস্যা হয়েছে? বড় ম্যামকে কি ডেকে দিব? ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। আরহান আরো অনেকবার ডাকে, কি করবে সে বুঝতে পারে না। আরহান দরজায় হাত দিতে সেটা খুলে যায়। তার মানে দরজা খোলাই ছিল। এমনিতেই প্রকৃতিতে শীতকাল, রোজ তাপমাত্রা 10 ডিগ্রি নয়তো 11তে থাকছে। এভাবে ঠান্ডার ভিতরে অরিত্রী 3 ঘন্টা পানিতে ডুবেছিল। হাত পা যেন সাদা হয়ে গেছে। হাইপোথুমিয়াতে পড়েছে সে। ঠোঁট, হাত পা সব স্থির হয়ে গেছে। কেবল সে ফ্যাল করে অপলক তাকিয়ে আছে। আরহান কাছে আসলো। ম্যাম ঠিক আছেন? আরহান তাকে ধরার সাহস পায় না। দৌড়ে চলে যায় আমিনা বেগমের কাছে, তাকে ডিগে নিয়ে আসে। আমিনা বেগম মেয়ের এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। তিনি তার মেয়েকে ধরে বিছানায় নিয়ে আসে। আরহান বলে, আমি বাইরে আসছি, আপনি সবকিছু চেঞ্জ করে কিছু লাগলে আমাকে ডাকবেন। তিথুর হাজবেন্ড, তুই চেঞ্জ কর। না ম্যাম। আরহান চলে যায় বাহিরে। আমিনা বেগম সবকিছু চেঞ্জ করে আরহানকে ডাক দেয়। আরহান এসে বলে, ওনার জন্য ল্যাপ কম্বল যা আছে সব বের করি। আরহান দুটো ভারী লেপ কম্বল এনে অরিত্রীর উপর চাপিয়ে দেয়। তারপর হাত ধরে হাত ঘষতে থাকে জোরে জোরে। শ্বাস চলছে অরিত্রীর। আমিনা বেগম কেঁদে চলেছে। কি করবে তিনি বুঝতে পারছে না। আরহানকে বলে, অরহান, তুই তো অরিত্রীর বর, অরিত্রীকে জড়িয়ে ধরে শুয়ে পড়। না না, কি বলেন ম্যাম, আমি পারবো না। পারবি না মানে? বর হয়েছিস, বউকে নিয়ে শুয়ে থাকতে পারবি না? ফাজলামি করিস? চিন্তা করবেন না, আমি গরম পানি করে আনছি, ওকে খাইয়ে দিন। আরহান দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। 1 মিনিটের ভিতরে হিটারে গরম পানি করে দ্রুত চলে আসে। অরিত্রীকে ধরে খাইয়ে দেয় হালকা করে। তারপর শুকনো কাপড় গরম হিটারে সেঁক দিয়ে অরিত্রীর মুখে, হাতে, কাঁধে ঘষতে থাকে। আমিনা বেগম চুপচাপ দেখছে আরহান অরিত্রীর প্রতি কতটা কেয়ারফুল। মনে মনে তিনি খুশি হলো। যাক, মেয়েটাকে দেখে রাখার জন্য একজন তো আছে। আরহানের চোখে মুখে বিরাট দুশ্চিন্তা আর ভয়ের ছাপ স্পষ্ট। আরহান অরিত্রীর জন্য দৌড়াদৌড়ি করছে। তোরা থাক, আমি গেলাম। অরিত্রীকে নিয়ে আর টেনশন নেই। ওর পাশে বসে পাহারা দে,
রুমে থেকে যাবি না। আমিনা বেগম চলে যায়। আরহান সোফাতে বসে থাকে। ঘন্টা পেরিয়ে যায়। বিকেল শেষে সন্ধ্যা হয়। আমিনা বেগম একবারও আর আসেনি রুমে। সন্ধ্যার নামাজ পড়ে তিনি দেখতে আসবেন ভাবে। ওদিকে অরিত্রীর ঘুম ভেঙেছে। অনেকটা গরম লাগছে তার। হাত পা নাড়াতে পারছে না ভারী লেপ কম্বলের ভারে। এতগুলো লেপ কেন? তাকে এইভাবে প্যাকেট করে কে রেখেছে? কি হয়েছে তার? মনে পড়ে সে বাথরুমের ভিতরে ছিল। জোরে একটা হাঁচি দিয়ে ওঠে অরিত্রী। আরহান সেদিকে তাকায়। অরিত্রী উঠে গেছে। আরহান এসে বলে, আপনি ঠিক আছেন? কি ব্যাপার, তুই এখানে কেন? তোকে না বলেছি না বলে রুমে ঢুকবি না। আর আমার গায়ে এতগুলো লেপ কম্বল কেন? কথাগুলো বলে অরিত্রী উঠে দাঁড়ালো। আরহান আস্তে গলায় বলল, আপনি হয়তো বাথটাবে অনেকক্ষণ ধরে গোসল করেছিলেন। আপনি মিমি হাইপোথামিয়ানতে পড়েছিলেন। আপনি ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে যান। তারপর আপনাকে রুমে। আরহান পুরো কথা শেষ করতে পারেনি। অরিত্রী একটা চড় দেয় আরহানের গালে। আরহান গালে হাত দিয়ে অরিত্রীর দিকে তাকিয়ে থাকে। অরিত্রী বলে, আমাকে তুই ধরে রুমে নিয়ে আসছিলি? আমাকে তুই সুযোগে টাচ করেছিলি? আমাকে তুই আমার অসুস্থতার সুযোগ নিয়ে এভাবে রুমে নিয়ে এসেছিলি একা? হারামি কুত্তার বাচ্চা! সব ছেলে একই রকম। সুযোগে কোনো মেয়েকেই তারা ছাড় দেয় না। অরিত্রী কথাগুলো বলে আয়নার সামনে আসলো। চোখ চলে যায় আয়নাতে। গায়ে তার অন্য ড্রেস পরা। ভেজা কাপড়গুলো পরে আছে দূরে। অরিত্রীর আরো রাগ বেড়ে যায়। সে আবার আরহানের কাছে আসে। আরহানকে আরেকটা ছড় দিয়ে বলে, আমার ড্রেস চেঞ্জ তুই করেছিস তাই না? বাহ, তোর জানোয়ারদের মতো মানসিকতা থেকে আমি সত্যি অবাক হলাম। হায় রে, তোকে বলেছিলাম আমাকে অনুমতি ছাড়া ধরবি না। সে সুযোগ ছিল। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে তুই কাপড় পাল্টে সবকিছু দেখে ফেলেছিস। আসলে কেমন পুরুষ তুই? তোর পুরুষত্ব এতটুকু উচিত নেই। কিভাবে করতে পারলি তুই? আচ্ছা, মজা পেয়েছিস? ঢং করে চুপ করে আছিস কেন? বল বল, কেমন লেগেছে আমাকে কাপড় ছাড়া দেখতে? কি হলো, কথা বলছিস না কেন? অরিত্রী ঘুরে তাকায়। আরহান বের হয়ে চলে যায় রুম থেকে। অরিত্রী আরহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তারপর শব্দ করে হাসতে থাকে। অরিত্রী তার ভেজা কাপড়গুলোর কাছে আসে। সেগুলো হাতে নিয়ে বলে, এই কাপড়ের মূল্য কি যদি ভিতরের জিনিস ঢেকেই বা না রাখতে পারে? এমন সময় অরিত্রীর মা আমিনা বেগম অরিত্রীর রুমে প্রবেশ করে। আরহান বলেই তিনি ডাকতে থাকে, অরহান, অরিত্রী কি উঠেছে? এ কি, অরহান কোথায়? আর তুই উঠে গেছিস? যাক, কত ঘন্টা তুই অবচেতন অবস্থায় ছিলি বলতো? অরহান কতগুলো দৌড়ে দৌড়ে লেপ বের করে দিয়েছে দেখেছিস? কিরে, কথা বলছিস না কেন? আর উঠতেই আবার ভেজা কাপড় ধরেছিস? অরিত্রী এই কাপড়টা ফ্লোরে ছুঁড়ে ফেলে। বিছানায় এসে বসে। আমিনা বেগম গরম দুধ নিয়ে এসে টেবিলে রাখে। এভাবে কাপড় ছুঁড়ে মারতে দেখে উনি রেগে যায়। অরিত্রীকে বলে, কি হয়েছে তোর? কিছু না, আমার জীবনটা শেষ করে দিল মা। আমার বেঁচে থাকার মানেই নেই। আমি যদি মরতাম তাহলে ভালো হতো। ঢং করিস? পানির ভেতরে পড়েছিলি কেন? জানিস তোকে ধরে রুমে নিয়ে আসতে কত কষ্ট হয়েছে? একদম শটান হয়ে পড়েছিলি। অরহান আমাকে ডেকে এনেছিল। তোকে আমি ধরে রুমে নিয়ে আসছি। আর জেগেই ঢং শুরু করেছিস। কি বললে? তুমি আনছো মানে? ওয়াশরুমে পড়েছিলাম, আমাকে অনাথ ধরে আনছে? না, আমি নিয়ে আসছি। সে তোর জন্য আমার ঘর থেকে লেপ কম্বল আনতে গিয়েছিল। কি হয়েছে, কাঁদছিলি কেন? ও, তোর শখের দামি কাপড় ফ্লোরে ফেলেছি বলে কাঁদছিস? হাই রে, মরতে মরতে বাঁচলি আর কাপড়ের জন্য কাঁদছিস? ড্রেস কে রেখেছে ওখানে? কে রাখবে মনে? আমি রেখেছি। অরহান কি পাগল জানিস? ওকে বললাম তুই তো অরিত্রীর বর, কাপড়টা তুই চেঞ্জ কর, আমি আরো কম্বল আনি। Booking.com ऐप पर अपने लिए बेहतरीन होटल खोजें। सैकड़ों फिल्टर में से चुनें और आसानी से बुक करें। आज ही ऐप डाउनलोड करें। Walk and earn this English Channel medal. Sign up for this walking challenge. Sync your health devices. Walk around your home while virtually exploring the strait between UK and France. Track your progress on the app.
Do it at your own pace. Be one of the 300,000 people transformed by this challenge. Sign up now. সে বলে আপনি করেন, আমি যাচ্ছি। কত কষ্ট হয়েছে তোর ড্রেস চেঞ্জ করতে। উফ, তুই এত ভারী কেন? ফ্লোরে ছুঁড়ে মেরেছি আমি রেগে, তারপর এই ড্রেসটা পরালাম। এরপর অরহান এসে কম্বল ল্যাপ এনে তোর গায়ে দিয়েছে। বললাম অরিত্রীকে জড়িয়ে ধরে থাকতে, সে পালাতে চাইছিল। পরে তোর পাহারার জন্য বসিয়ে রেখেছি, কিন্তু সে কোথায়? অরিত্রী চুপচাপ ভেজা ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, আমি তাকে মারলাম কেন? ধুর, যা হবার হয়েছে। কাজের ছেলেকে মারছি, বেশ করেছি। এত ঢং ভালো লাগে না। আমেনা বেগম বলে, গরম দুধ খেয়ে নে, আমি অরহানকে পাঠাচ্ছি। দুপুরে খাসনি, ভাগ্যিস ওকে ডাকতে পাঠিয়েছিলাম তোকে। সে এসেই দেখে তুই ওয়াশরুমে পড়ে গেছিস। ছেলেটা কত দৌড়াদৌড়ি করলো। তাড়াতাড়ি খাবার খাবি, আয়। ম্যাডাম সাহেব বাড়ির সবাইকে ডাকে, সবাই ওনার সামনে এসে বসেছে। ম্যাডাম সাহেব বলে, এসকে কোম্পানির মালিক আমাদের কোম্পানির সাথে নতুন একটি ডিল করতে যাচ্ছে, আর সেই ডিলটা যাচ্ছে বিশাল বড়। আর সেজন্য এসকে কোম্পানির মালিক মিস্টার শুভ্র সরাসরি আমাদের দেশে এসে ডিল করবে। কিন্তু আমি একটা প্ল্যান করেছি, আমি তাকে সোজা আমাদের বাসায় নিয়ে আসব, আর তাকে হোস্ট হিসেবে ট্রিট করবে আমাদের অরিত্রী, কারণ সে শিক্ষিত, সে সব কিছু বুঝবে কিভাবে ট্রিট করতে হবে। অরিত্রী কিছু বলে না, সে চুপচাপ আরহান দিকে তাকিয়ে আছে। আরহান প্রায় সময়ই তার বাটন ফোন চাপে। সে কখনো অরিত্রীর দিকে ঠিক মতো তাকায়নি, তবে মেহরাব আর আমেনা বেগম তাকে দায়িত্বের ভিতরে ফেলে দিয়েছে। না চাইতেই অরিত্রীকে আরহান দেখে শুনে রাখবে। অরিত্রী, মিস্টার শুভ্রকে সবভাবে ট্রিট করে খুশি করতে হবে। দেখতে হয় সে অনেক হ্যান্ডসাম। সে দেশে আসলে আমরা তাকে বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আর আহান, এদিকে আয়। জি স্যার। পড়াশোনা তো করলি না ঠিক মতো, রোজ সকালে উঠে কই যে যাস জানিও না। স্বাধীন কি করিস বলতো? মাকে হেল্প করি, আপনাদের অনেকগুলো কাজ করে দিই, এই তো আমার কাজ। যদি একটু পড়াশোনা করতি তাহলে তোকে আমাদের কোম্পানিতে কাজ দিতে পারতাম, কিন্তু তুই ছেলেটা অনেক সৎ। তোর বাবা যেদিন তোর মাকে ছেড়ে চলে যায়, তোর মায়ের তখন অল্প বয়স, তুই তখন পেটে। এমন অবস্থাতে তোর মা আমাদের এখানে থাকে। তোর নানিটাও হঠাৎ চলে যায় ওপারে। তোর মা তোকে কষ্ট করে বড় করেছে, পড়াশোনা করাতে পারিনি। তোর মাকে কষ্ট দিবি না। জি স্যার, এজন্যই মায়ের জায়গাতে আমি কাজ করি। আমাদের আশ্রয় দেওয়ার জন্য অনেক শুক্রিয়া স্যার। কিন্তু তোকে মাঝে মাঝে দেখতাম না, কোথায় যেতিস রে? গ্রামে যেতাম, নানির কবর আছে, দেখতে যেতাম। ও ভালো। শোন শুভ্র, আসবে এসকে গ্রুপের চেয়ারম্যান, অনেক বড় মাপের লোক। তার কাজ হবে সবসময় তার সব কিছু দেখভাল করার, ঠিকমতো তাকে সেবা করা। যখন যা লাগবে সব কিছু দ্রুত করে দিবি, ঠিক আছে? জি স্যার, যেমনটা বলবেন সব হয়ে যাবে। আরহান চলে যায় তার ঘরে। ঘরের ভিতরে সে দরজা আটকে দেয়। বিছানার নিচে তার সবকিছু বই রাখা। আরহান বই বের করে পড়তে শুরু করে। অনেক প্রকারের বই আছে। পড়াশোনা কমপ্লিট করেছে, মাস্টার্স শেষ আরহানের, কিন্তু মায়ের জন্য কিছুই করতে পারে না। তার মা এখান থেকে তাকেও যেতে দেয় না, নিজেও যায় না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আরহান দ্রুত বইটা আবার বিছানার নিচে রেখে দিয়ে চাদর দিয়ে ঢেকে দেয়। দরজা খুলে দেখতে পায় ধূসর দাঁড়িয়ে আছে। ধূসরকে দেখে আরহান বলল, আপনি? হ্যাঁ, তোর ঘর দেখতে আসলাম। দেখি সর। ভিতরে আসবেন গরিবের ঘরে? আরে সর তো। ধূসর ভিতরে আসে। আরহানের ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ধূসর আরহানকে বলে, আমার জন্য পানি নিয়ে আয় তো। আচ্ছা। আরহান চলে যেতেই ধূসর তার মানি ব্যাগটা আরহানের ঝুলিয়ে রাখা প্যান্টের ভিতরে রেখে দেয়। আরহান পানি নিয়ে আসে, ধূসরের দিকে বাড়িয়ে দেয়। ধূসর সেটা নিয়ে খেয়ে রুম থেকে বের হয়ে আসে। আরহানও বের হয়। সবাই রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। আরহানকে থাকতে হয় অরিত্রীর রুমে। অরিত্রীর রুমে বসে আছে। দরজায় টোকা দেয় আরহান। কে? ম্যাম, আমি ভিতরে আসতে পারি? হ্যাঁ আয়। আরহান ভিতরে আসলো। অরিত্রীর দিকে তাকালো না।
অরিত্রী আয়নার সামনে বসে আছে। আরহান দেখে রুমটা বেশ অগোছালো। অরিত্রীর মনে তার বাবার কথাগুলো ঘুরছে। আরহান নাকি সৎ, সে পরীক্ষা করে দেখবে। অরিত্রী ইচ্ছে করে তার টেবিলের নিচে টাকা ফেলে দেয়, সাথে স্বর্ণের চেইন। আরহান চুপচাপ বসে আছে। অরিত্রী বলে, ওই তোর কপালটা দেখছিস কেমন? যে কাজের ছেলে দূরে দাঁড়িয়ে খাবার বেড়ে দেয়, সেই কাজের লোক আমার রুমে থাকতে পারে। আচ্ছা সন্ধ্যায় যে তোকে আমি চড় মারলাম, তোকে কত কিছু বললাম, তুই কেন কথা বললি না? এমনিতেই ম্যাম আপনার যেটা ভালো মনে হচ্ছে সেটা করছেন। আপনি হলেন মালিক, আমি হলাম গোলাম। আপনারা কিছু বললে সেটা নিয়ে কিছু বলার যোগ্যতা নেই। আপনি আমার বউ হয়েছেন, এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। ভাগ্য হয়তো এমনটা ছিল, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কখনো বলবো না আপনি আমার বউ। আমার দ্বারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমার থেকে কেউ জানতে পারবে না আমাদের বিয়ে হয়েছে। আর আমি জানি আপনিও কখনো এসব বলবেন না কাউকে। ইউ আর সো ইনোসেন্ট, বাট আই হেট ইউ, আই ডোন্ট লাইক ইউ। বুঝিনি ম্যাম। ও তুই তো আবার ইংরেজি বুঝবি না, জানিস মরে যেতে ইচ্ছা করে যে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কখনো পড়াশোনা করেনি, অশিক্ষিত খ্যাত ছোট লোক একটা ছেলে আমার বর হলো। এমন বিয়ের আগে মরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আচ্ছা তোর কি ইচ্ছে করে না আমার সাথে জোর করে সব কিছু করতে? আমি সার্টিফিকেট ধারিত শিক্ষিত নই, কিন্তু পশুও নই। আমি পুরুষ মানুষের যোগ্যতা কোথায় থাকে জানেন? যদি সে সামনে কোনো সুন্দরী নারী দেখেও নিজের কন্ট্রোল করতে পারে, সেই হলো আসল পুরুষ। আমি সুযোগ নিই না, আমি সুযোগের ব্যবহার করি না। ইচ্ছে কেন করবে না? কিন্তু যে ফুলের কাঁটা আছে সেই ফুলের কাছে না যাওয়াই ভালো। আর তাছাড়া প্রতিটা মানুষ আটকায় গুরুত্বের কাছে, সম্মানের কাছে। আপনি যাকে এত ভালোবাসলেন সে আপনাকে সম্মান করলো না, অপমানের পাত্রী বানালো। আপনি এত ভালোবাসার পরও তো তার কাছে আটকালেন না, কিন্তু সে চাইতো আপনার শরীর আর টাকা। আপনার যদি তার সাথে বিয়ে হতো, তবে তাকে যদি বারণ করতেন কাছে যেন না আসে, সে এটা শুনতো না। যতই আপনার কষ্ট হোক, সব পুরুষ ভালো না, আবার সব নারীও একরকম নয়। সবার ভিতরে ভালো খারাপ দুটোই বিষয় আছে, সেগুলো বুঝতে পারলে জীবন সুন্দর। ওই তুই জ্ঞান দিস কেন? তোকে আমার ভালো লাগে না, সত্যি বলতে তোকে দেখলেই বমি আসে আমার। আমি যে তোর বউ, গর্ব হয় না? অরিত্রীর কথা শুনে আরহান মুচকি হাসে, কিচ্ছু বলে না। অরিত্রী বুঝে গেছে আরহান তার কাছে আসবে না, কিন্তু আরহানকে সে মেনেও নিতে পারবে না। বড়লোক বাপের একমাত্র মেয়ে সে, কিভাবে পারবে গরিব কাজের ছেলেকে বর হিসেবে মেনে নিতে? অরিত্রী আরহানের দিকে তাকায়। আরহান টেবিলের নিচে টাকা আর স্বর্ণের চেনের দিকে তাকিয়ে থাকে। অরিত্রী মুচকি হাসে, বেটার সৎ কালকেই বোঝা যাবে। আরহান রোজ ভোরে বের হয়, কোথায় যায় কেউ জানে না। সকাল 9টার দিকে ঘুম ভেঙে যায় অরিত্রী। চোখ মেলতে দেখতে পায় রুমটা বেশ গোছালো আছে। সে টেবিলের নিচে তাকায়, সেখানে কোনো টাকা আর চেইন নেই। অরিত্রী প্রচন্ড রাগ হয়, আরহানকে চিৎকার করে ডাকে। আরহান দ্রুত রুমের ভিতরে আসে। অরিত্রী আরহানকে গালি দিতে থাকে। আমার বাবা তোকে সৎ বলে না? তোর সততা আমার বোঝা হয়ে গেছে। হারামির বাচ্চা, চোর কোথাকার। আমার টেবিলের নিচে টাকা পড়েছিল, কত টাকা জানিস? 50,000 টাকা, 1,00,000 টাকা স্বর্ণের চেন। কি ভাবছিস সুযোগে হাতিয়ে নিবি? বাট এটা তোর গিফট। যা হারামি চোর একটা। এরপর বাবা যদি তোকে কখনো সৎ বলে, আমি সেদিন সবার সামনে বলবো তুই কি করেছিস। বেরিয়ে যা রুম থেকে। ইচ্ছা করছে তোকে চর বসিয়ে দিই, কিন্তু সেটা করব না। তোকে ছোঁয়ার ইচ্ছে আমার নেই। আরহান রুম থেকে বেরিয়ে যায়। অরিত্রী ড্রেসিং টেবিলের কাছে আসলো। চিরুনি নিতে গিয়ে দেখতে পায় তার মেকআপ বক্সের পাশে সুন্দর করে টাকাগুলো ভাঁজ করে রাখা আছে, আর ফুলদানির উপরে চেইনটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা। অরিত্রী অবাক হয়, টাকাগুলো গুনতে থাকে অরিত্রী। পুরো টাকাটা একদম ঠিক আছে। অরিত্রী মনে মনে বলে, আমি টেবিলের দিকে তাকাতেই পারতাম, তাকে অপমান করলাম।
করেছি বেশ করেছি, ছোট লোক কি থাকবে। আরহান বাহিরে আসে। গ্যারেজে আসলো সে। হামিদ চাচা বাড়ির কাজ করছে, তার পাশে এসে বসলো আরহান। কিরে, তোকে তো আজ কয়েকদিন পাচ্ছি না, থাকিস কোথায়? চাচা, আমার তো প্রমোশন হয়েছে। কিসের? আগে বাড়ির কাজ করতাম, এখন সেটার পাশাপাশি আমাদের বড় স্যারের মেয়ে অরিত্রী ম্যামের গাড়ির ড্রাইভিং ও করি। হায় রে, এভাবে কি চলবে? পড়াশোনা করলি একা একা, এখন বাড়ির কাজ করবি নাকি? সমস্যা নেই, পড়াশোনা নিয়ে কাউকে কিছু বলবে না চাচা। গরিবদের এসব দিয়ে কি হবে? চাকরির জন্য ঘুষ লাগে চাচা, জানি না। সিনথিয়া আসলো সেখানে, হাতে একটা প্যাকেট। গ্যারেজের পিছনে মেহরাবের বানানো সব লোকদের জন্য বাড়ি আছে, সেখানে হামিদ আর সিনথিয়া থাকে। সিনথিয়ার মা নেই, আরহানের মাকে সে মা বলে ডাকে। সিনথিয়া এসে তার বাবাকে খাবার দিয়ে আরহানকে বলে, ড্রাইভার হয়েছিস, কত বেতন দিবি তোরে? এবার বেতন পেলে আমাকে কি দিবি বল? কি নিবি তুই? তুই যা ইচ্ছে দিবি। অহরণ, আজকে ঘুরতে যাবি সামনের পার্কে? আচ্ছা। এই নে ধর, এটা তোর জন্য, ঘরে গিয়ে দেখবি। সিনথিয়া একটা প্যাকেট আরহানের হাতে ধরিয়ে দেয়। আরহান গ্যারেজ থেকে বের হয়। মেহরাব সাহেব গাড়ির ড্রাইভার আসে গাড়ি নিতে। মেহরাব সাহেব বেরিয়ে যান, আরহান ভিতরে আসে। বাড়ির সব কাজিনেরা বসে আছে, অরিত্রী নেই। আরহান নিজের ঘরে আসতে যাবে, তখনই ধূসর ডাক দেয়, ওই ছোট লোকের জাত, কাজের ছেলে, এদিকে আয়। আমার সাথে এভাবে কথা বলছেন কেন? শালা, তোকে এখনো মারিনি, তাই তোর কপাল ভালো। আমি কি করলাম? আমার মানি ব্যাগ কোথায়? মানি ব্যাগ কিসের? ধূসর এসে আরহানের গালে ঘুষি দেয়। বাড়ির সবাই তখন এসে জড়ো হয়েছে। আমিনা বেগম ধূসরকে বকা দেয়। অরিত্রী এসেও দাঁড়িয়েছে। ধূসর আরহানের গেঞ্জি ধরে টেনে সবার সামনে আনে, চিৎকার করে বলে, হারামির বাচ্চা, বেজ্জমা শালা, আমার মানিব্যাগ চুরি করেছে বড় মা। আমার সাথে কালকে ওর ধাক্কা লাগে, তারপর থেকে আমি আমার মানিব্যাগ খুঁজে পাই না। অনেক জায়গাতে খুঁজেছিলাম, শেষে মনে পড়ে অরহানের সাথে ধাক্কা লাগার আগেও তো পকেটে ছিল। আমি শিওর আমার মানিব্যাগটা সে সারা কেউ নেয়নি। ধূসর, তুই কিন্তু বেশি বেশি করছিস। আমরা অরহানকে চিনি, বাড়িতে যা দেখ কোথায় পড়েছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ওর হাতে কি দেখি। আরহানের হাত থেকে জলদি ধূসর প্যাকেটটা কেড়ে নেয়, তারপর সেটা টেনে ছিঁড়ে ফেলে। সেখান থেকে দামি একটা শার্ট বের হয়, ফ্লোরে পড়ে যায় সেটা। আরহান মেরুন কালারের শার্টের দিকে তাকিয়ে থাকে। সিনথিয়া তাকে দিয়েছে এটা। সিনথিয়া প্রায় সময় আরহানের ড্রেস গিফট করে। ধূসর এই শার্টটা হাতে নিয়ে বলে, এই আমাদের কোম্পানির শার্ট, এটার দাম 3000 টাকা। সে এত টাকা কোথায় পেল? আর আগের ড্রেসের থেকে এটা দামি, নিশ্চয়ই আমার টাকা দিয়ে সে এটা কিনেছে। শালা কুত্তার বাচ্চা, বল টাকা কোথায় রেখেছিস? চুরি কেন করেছিস? কথাটা বলে আরহানকে ঘুষি দেয় ধূসর। মাহিম দৌড়ে এসে আসে ছেলের কাছে, ধূসরের পা জড়িয়ে ধরে বলে, বাপজান, আমার ছেলে এমন না, সে কখনো চুরি করবে না। কত জিনিস পড়ে থাকে, আমার ছেলে কখনো তা নেয় না, বরং গুছিয়ে রাখে। তাকে অপবাদ দিন না স্যার, ও কখনো চুরি করবে না। সর বুড়ি সামনে থেকে। কথাটা বলেই ধূসর মাহিয়ামকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরহান এগিয়ে আসে, ধূসরের হাত ধরে, চোখের দিকে তাকায়। আরহানের চোখে তখন অন্যরকম ভাষা। ধূসরকে খুব আস্তে করে বলে, শোন, আমার সাথে যা ইচ্ছে কর, কিন্তু ভুলেও যদি আমার মা কষ্ট পায় বা আমার মাকে মারিস বা আমার মাকে যদি মারিস, কসম আমি তোকে মেরে তোর লাশকে কত টুকরো করব সেটা তোর কল্পনারও বাইরে। কি বললি? স্যার স্যার, দয়া করে আমার মাকে মারেন না। আমার মায়ের কোনো দোষ নেই, আমি সত্যি বলছি। আপনারা টাকা কথা আমি জানি না। আর এই শার্ট। তুই আমাকে আগে কি বললি? আরহান চোখ দুটো লাল করে তাকিয়ে মুচকি হাসলো। তারপর ধূসর কিছু বলতে যাবে, তখনই আমেনা বেগম বলে, ধূসর, অরহানের ঘরে যা।
দেখ খুঁজে, যদি তোর কথা মিথ্যে হয় তাহলে অরহানকে দিয়ে তোকে মার খাওয়াবো বলে দিলাম। আমিনা বেগমের কথা শুনে ধূসর সহ আরো কয়েকজন আরহানের ঘরে আসে। আরহানের ভয় হয়, যদি সে খাটের নিচ দেখে। অরিত্রীও ভিতরে আসে। ধূসর সোজা আরহানের প্যান্টের দিকে যায়। খুঁজতে খুঁজতে সেই প্যান্টের পকেটে হাত দেয়। একটা মানি ব্যাগ বের হয়। আরহান সহ সবাই অবাক হয়। ধূসর বলে, এই যে আমার মানি ব্যাগ, বলেছিলাম না সে আমার মানি ব্যাগ হাতিয়েছে। আমার মানি ব্যাগে 10,000 টাকা ছিল। শালা আমার মানি ব্যাগ চুরি করে এখন সাধু ভাত ধরছে। চল